সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজনীতি, অর্থনীতি আর সমাজের নানান অসঙ্গতি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোলটেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। মেয়র আনিসুল হকের প্রয়াণে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং উভয় সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার নতুন ৩৬টি ওয়ার্ডে নির্বাচন হতে যাচ্ছে কাল। বিএনপি সহ প্রথম সারির কয়েকটি দল অংশ না নেয়ায় অনেকটাই আগ্রহ হারিয়েছে এই নির্বাচন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সিটিতে নির্বাচন, উত্তাপ কই। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ৬ জন আলোচক। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে। আমার ডান দিকে আছেন আমি একে ফয়াজুল হক রাজু। আপনাকে স্বাগত আলোচনায়। আমি অপু উকিল, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ যুব মহিলা লীগ। আপনাকে স্বাগত। আমি ডক্টর হাবিব মিল্লাত, সিরাজগঞ্জ সদর কামারখন্দের এমপি। ওয়েলকাম। আমার বাঁ দিকে আছেন সালামালাইকুম, হাবিব উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন। স্বাগত। আসসালামু আলাইকুম, আমি এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। গোলটেবিলে আপনাকে স্বাগত। আমি রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। তো প্রথমে হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে নির্বাচনের তো উত্তাপ থাকে। আমরা ঠিক করলাম আজকে বিষয় হচ্ছে যে উত্তাপটা কই আসলে, আপনারা সব ছেড়ে দিলেন কেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভি দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে নির্বাচন উত্তাপ হওয়ার কথা না, প্রকৃতি বুঝিয়ে দিল, তো প্রকৃতি ঠান্ডা করে দিল। জনগণের ভিতরে উত্তাপ নেই, প্রকৃতি একেবারে আর একটু ঠান্ডা। প্রকৃতি তো খুব ইনক্লুসিভ। প্রকৃতি বিএনপিকেও বৃষ্টি দেয়, আওয়ামী লীগকেও দেয়। আগামীকাল ভাগ করে না, খুব ইনক্লুসিভ। আগামীকাল নির্বাচন, তার আগে ঠান্ডা করে দিল না। কাকে ঠান্ডা করলো? নির্বাচনকে ঠান্ডা করে দিল। ঠান্ডা হয়ে আছেন বা জনগণের উত্তাপ যেটুকু হতো, রোদ থাকলে বা যেটুকু হতো, সেই আরো ঠান্ডা করে দিল। যাই হোক আর কি, হ্যাঁ, যে এটা তো নির্বাচন না, নির্বাচন যে আগামীকাল যে নির্বাচন, এটা ভুলেই গেছিলাম। গত ৪-৫ দিন আগে, শোনেন না, ৪-৫ দিন আগে একটা নাগরিকে গেছি টকশোতে। তো ওখানে আওয়ামী লীগের খুব স্বনামধন্য একজন সাংবাদিক, সবাই ছিলেন, নাম বলবো না। তারপরে যিনি সঞ্চালক ছিলেন, আমাকে জিজ্ঞাসা করছে নির্বাচন কবে। তা তো বলতে পারতেছে না। আমি জানলাম আপনি, তা তো জানি না। সঞ্চালক বলতেছে, তাকে জিজ্ঞাসা করছে নাম না, ১০-১১ তারিখে মার্চ মহিনা হবে। এই হলো অবস্থা, যে কি নির্বাচন হচ্ছে, যে আমরা যারা সমাজে প্রতিদিন কথা বলি তাদের না, আমার কথা যেন বাদ দেন। আরো দুইজন যে, তারা তো অন্তত বলা উচিত ছিল যে নির্বাচনটা ২৮ তারিখে, তারা বলতে পারে নাই। এখন যে কাউকে জিজ্ঞাসা করে তার বাপের নাম কি, ঠিক আছে মার কাছে শুনে আসি, তাহলে তো হবে না। নির্বাচন কবে এটা আমাদের জানতে হচ্ছে। এই নির্বাচন হচ্ছে, এই নির্বাচন না করে আমরা যে টাকা পয়সা খরচ করে এই সমস্ত রং তামাশা না করে নির্বাচনটা ওই আওয়ামী লীগের প্রার্থীকে ঘোষণা দিয়ে দিলেই হতো, জিতবে তো সেই। খামাখাই এই নির্বাচনটা করে এই ভোট চাওয়া, যেভাবে ভোট চেয়ে বেড়াচ্ছে, আমার ভদ্রলোক কষ্ট হচ্ছে যে এর জন্য এত কষ্ট করা লাগে। ভোট তো হবে রাতের বেলা, বিএনপি রাতের বেলা হতো, এখন দিনের বেলা হবে, সমস্যা কি আছে? এবং আমি এই সাথে যোগ করতে চাই, সুযোগ নেই বলতে চাই, এই জাতীয় সংসদের নির্বাচন হলে মোশাররফ তো প্রার্থী ছিল, জাতীয় সংসদ নির্বাচনটা না করা উচিত ছিল। না করে আওয়ামী লীগের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা আছে বলে ২০২৪ সাল পর্যন্ত আমাদের এই কারণে রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে। আপনারা কি আশায় তাহলে গিয়েছেন? আমরা না, আমরা এটা করলে আমরা খুশি হতাম। যে নির্বাচনটা করলো, এই নির্বাচনটা করে লস্ট হয়েছে কি জানেন? আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করেছে, আত্মহত্যা করছে, অসম্মানিত হয়েছে নিজেরা। সবচেয়ে বড় অসুবিধা, সমস্যা রয়ে গেছে, এই দেশের প্রশাসনকে নষ্ট করে দিয়ে গেল। এই এসপি, এই ডিসি, এই অ্যাডিশনাল এসপি, এই শিক্ষক। আওয়ামী লীগ ধ্বংস করে, আওয়ামী লীগ তো সরকার এবং দেশ। আরে এই সরকার তো, এই সরকার তো বিএনপি আমরা খুঁজে পাচ্ছি না। না, বিএনপি খুঁজে পাওয়ার দরকার নাই। আওয়ামী লীগ নিজেকে যেভাবে ধ্বংস করলো, জি, আওয়ামী লীগ এখন বলতে পারবে যে কত পার্সেন্ট তার সমর্থন আছে? জি, আপনার কথা শুনলাম। আমাদের সঙ্গে আরেকজন হাবিব আছে, দেখি উনি কি বলেন। আওয়ামী লীগ নাকি ধ্বংস হয়ে গেছে এবং সব নষ্ট করে দিয়েছে এবং কোনো উত্তাপ খুঁজে পাচ্ছেন না। ধন্যবাদ। মানুষ যখন হতাশায় থাকে, চূড়ান্ত হতাশা, আপনি বুঝতে পারছেন, আপনি সাধারণ একজন মানুষ, আপনি কিন্তু নিরপেক্ষ, আপনি বলছেন চূড়ান্ত হতাশা। সাধারণ জনগণ হতাশা থেকে মানুষের মনে আশা দিতে হবে। আসলে সত্যিকার অর্থে কি আশা, ভরসা সব শেষ হয়ে গেছে বিএনপির জন্য এবং তাদের ঐক্যফ্রন্টের জন্য। এই হতাশা থেকে তাদের যে সমস্ত কথাবার্তা আসছে, জনগণ শুলে গালে হাত দিয়ে বসে থাকে। কেউ হয়তো মৌন সমর্থকও ছিলেন, তারাও ভাবে এদের সমর্থন প্রকাশ না করে ভালোই করেছি, করলেই তো আজকে মনে করতো যে উনি বিএনপি করেন,
আবার যারা এক একটা সমর্থক ছিলেন তারা মনে করেন এই আমাদের নেতা, তারা এই কথা বলেন টিভিতে যে অথচ এলাকায় পাওয়া যায় না, ভোট কেন্দ্রে পাওয়া যায় না, ভোটের মাঠে পাওয়া যায় না, ভোটে নেতৃত্ব দেয় না, এমনকি নিজের ভোটটাও দিতে যায় না। এই নেতার পিছনে আমরা ছিলাম। আচ্ছা ঠিক আছে, এই নেতার পিছনে ছিলাম, ভালোই করলাম। সেই নেতার নেতা আবার কই থেকে আসতে হবে? ভাড়া করে আনতে হবে। এ আবার কোন নেতা? এ কোন পার্টির পাল্লায় পড়লাম? যে নেতা আনতে হলে নেতা নাকি আমরা শুনেছি, দেখেছি, বা যা দেখি চোখের সামনে ধীরে ধীরে তৈরি হয় তৃণমূল থেকে, বা উপর থেকে অনেক সময় ল্যাটারাল এন্ট্রি করে, তারা জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে, সেই নেতা তখন তৈরি হয়, সেই নেতারাই নেতৃত্ব দেয়। এই দল থেকে একজন, এই ঘাট থেকে একজন, এই পথ থেকে একজন, এনে একটা ফ্রন্ট করে তৈরি করলাম, যাদের শীর্ষ নেতৃত্বের ৬,০০০ ভোট পাওয়া, ৬,০০০-এর বেশি ভোট পাওয়ার কোনো ইতিহাস নেই। আজকাল নাকি আউটসোর্সিং করে, আউটসোর্সিং, ইভেন্ট এটা ম্যানেজমেন্ট হচ্ছে। আউটসোর্সিং এবং করা হয়। ওনাদের লিডার জিয়াউর রহমান বলেছেন, আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট। পলিটিক্সকে বিএনপি কি ডিফিকাল্ট করেছে বিশ্বাস করেন, বিগত নির্বাচন না দেখলে বোঝা যেত না। বিএনপির ক্যান্ডিডেটদের দেখলাম নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে। নির্বাচনের আগে দেখলাম ৮৬৯ জনকে সম্ভবত নমিনেশন দিয়েছে ৩০০ নির্বাচনী আসনে। মনোনয়ন বাণিজ্যের কথা, দুবাই থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত জমজমাট অবস্থা। ওনাদের একজন ক্যান্ডিডেট আমার সাথে টক শোতে এসেছেন তৃতীয় মাত্রায়, বলে ভাই আমার তো নমিনেশন দিল, কিন্তু দেখলাম আমার পরে আরেকজন নমিনেশন পেলো, আরেকটু টাকা দিয়ে আমার পরে আরেকজন নমিনেশন পেলো, শাহজাহান সাহেব, নাম বলেই দিলাম। তুমি বললেন নমিনেশন আমি কি করব ভাই? ঠিক আছে, তাহলে তোই দরকার নেই। তারপরে যখন ওরা নমিনেশন জমা দিতে গেলেন, তখন আর এক নাটক, কার নমিনেশন ফর্মটা জেনুইন, নির্বাচনে যারা জড়িত ছিলেন তারা একটু কনফিউশনে পড়ে গেলেন। এরপরে নির্বাচনের প্রচারণা কবে শুরু করবে? বিভিন্ন নেতার বিভিন্ন মত, যেটা ওনাদের এই যে তৃণমূলের যে মিটিংটি ছিল কয়েকদিন আগে, সেটা তো হয়েছে যে কোথায় কোথায় কি করব, এই তারিখের পর থেকে আমরা নির্বাচন শুরু করব। কারণ 10 বছর তো জনগণের কাছে যায়নি, 12 বছর তো যায়নি, কোন একটা ইস্যু ধরে যেতে হবে। শেষ পর্যন্ত তারা নির্ধারণ করলো যেদিন থেকে আর্মি নামবে 24 তারিখ থেকে, সেই দিন থেকে তারা নির্বাচন শুরু করবে। ঠিক আছে, করো বাবা, আর্মি নামলে করো। তারা ভেবেছিল 2001 সনের ইতিহাস, যে 2001 সনে যেমন আর্মিকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হয়েছিল, তারা ভেবেছে এবার তেমন কিছু ঘটবে। কিন্তু দেশপ্রেমিক আর্মি সবসময় তো ভুল করে না, এবারও ভুল করে নাই তারা। তারপর থেকে তারা নাটক শুরু করলো। তারা যদি এতই বুঝবান হয়, এতই বোঝে, নির্বাচনে আগের রাতে হয়ে গেছে, এইখানে তো 2 জন ক্যান্ডিডেট আছেন, তারা কেন নির্বাচন থেকে প্রত্যাহার করলেন না আগের রাত্রেই? কিংবা তারা কেন আজকে পর্যন্ত একসাথে 300 ক্যান্ডিডেট এক হতে পারলেন না? শুনলাম যে বিভিন্ন সেন্টার থেকে, বিভিন্ন নির্বাচনী আসন থেকে বিএনপি জামাতের ক্যান্ডিডেটরা তারা নাকি এই বিএনপির কাছে কাগজপত্র জমা দিবে। শুনেছি 143 জন দিয়েছে, বাকিরা দিতে পারে নাই। তারপরে শুনলাম সবাই মিলে মামলা করবে, পরে শুনলাম 64 জন মামলা করবে, পরে শুনলাম 74 জন মামলা করবে। এবং মামলা কোথায় করবে? হাইকোর্টে করবে। কি মামলা করবে? নির্বাচনে করবে। পরে শুনলাম গণশুনানি করবে। করলেনও গণশুনানি। আমার মনে হয় গণশুনানি করা উচিত ছিল 1 থেকে 1.5 ঘন্টা, আবার 3 ঘন্টা গ্যাপ দিয়ে আবার করা উচিত ছিল। কারণ সবার তো বয়স হয়ে গেছে, বয়স, আমি ডাক্তার মানুষ, আমি জানি বয়স হলে বয়সের একটা ভার আছে, খাওয়া দাওয়া করলে ঘুম আসে, বিভিন্ন জিনিস হতে পারে। সুতরাং শারীরিক সুস্থতার একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলো তো আপনাদের দেখতে হবে। আপনারা তো মানুষ হিসেবে মানুষকে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন না। একটা 70-80 বছর পুরনো মানুষ, তাকে উঠাতে 3 জন, বসাতে 4 জন লাগে, তাকে আপনি 4 ঘন্টা বসিয়ে রাখবেন, তাকে প্রধান করবেন? অন্যায়। এই জন্য সিনিয়র সিটিজেন ঘোষণা করা বিদেশে, উন্নত দেশগুলোতে 65 বছরের মানুষরা সাধারণত নিরাপদ দূরত্বে সরে যায়। তাদেরকে এইভাবে কেন কষ্ট দিলেন আপনারা? মাঠে থাকবেন না, জনগণের সাথে থাকবেন না, আর বাইরে থেকে লোকজন এনে কষ্ট করে নেতৃত্বকে দোষারোপ করবেন? হতে পারে না। হাবিব ভাই অনেক ধন্যবাদ। আমরা আসবো, দেখি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কি বলে মোশাররফ হোসেন, যিনি নিজেও একজন প্রার্থী ছিলেন। আসলে আমরা ছোটবেলায় একটা কথা শুনলাম যে মাটি ফাঁকাও আমি লাভ দিয়ে গাছে উঠি। মাটি ফাঁকাও আমি লাভ দিয়ে গাছে উঠি, এটা আবার কি ভাই? আমরা তো শুনতাম মাটি ফাঁকাও আমি নিচে চলে যাই, এটা শুনতাম। ওই সিস্টেম তো না, আমি শুনি না এটা। হ্যাঁ, এটা হতাশার কথা কেমন হয়? হাবিবুল্লাহদের কথা শুনে মাটি ফাঁক হলে গাছে ওঠা ছাড়া কোনো পথ নেই। কারণ মানে ডিপ্রেশন কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো একটি কথা বলেছিলেন, জি, যে দেশের শাসকরা চোর এবং দুর্নীতিবাজ, সেই দেশের রাজনীতিবিদদের হয় জেলে থাকা উচিত, নতুবা মৃত্যুবরণ করা উচিত। আমরা কেন বেঁচে আছি আমি এখনো বুঝি না। আমরা তো ওই জায়গায় আছি। কারণ আপনি ভোট চুরি করলেন, আপনি নির্বাচনকে আগের রাত্রে শেষ করলেন, আপনি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রশাসনকে এই অপকর্মের সাথে সম্পৃক্ত করলেন, আপনি জনগণকে
আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মুখোমুখি দাঁড় করালেন, তারপর আপনি এত উচ্চস্বরে কথা বলেন। এখন রাজনীতি কোথায় যাবে, সমাজ কোথায় যাবে, আর আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে, এটা নিয়ে হয়তো সমাজ বিজ্ঞানীদের বা আপনাদের মতো যারা আপনারা পড়ান আমাদেরকে, আপনাদের নূতন করে কিন্তু আবার গবেষণা শুরু করতে হবে। কারণ যেই হাইপোথিসিস নিয়ে আপনারা গবেষণা করেন ওইটা এখন আর চলবে না। কারণ আপনারা আমাদেরকে শিখিয়েছেন যে ইলেকশনের দিন ভোট হবে, জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করবে, সেই ফলাফল যেটা হবে সেটা ঘোষণা হবে। কিন্তু আজকে কিন্তু উল্টা। সুতরাং আপনি গবেষণা কিভাবে করবেন, রিসার্চ কিভাবে করবেন? কারণ আপনার যে হাইপোথিসিস দিয়ে আপনি কাজ করেন সেটাতে এখন আর কোনো কাজ করছে না, বরং সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। আজকে আমার অবাক লাগে, হ্যাঁ আজকে বাংলাদেশে একটি নির্বাচন করেছে, আপনি দেখবেন যে ওই যে একটা কথা আছে না যে চোর যদি মানুষ যদি অন্যায় করে তাইলে কিন্তু জোরে জোরে কথা বলে, যাতে এইবার আজকে আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে তাই। হ্যাঁ একটা নির্বাচন করেছে কে, কন্ট্রাক্ট কে করেছে? বাংলাদেশ নির্বাচন কমিশন। আজকে দেখবেন নির্বাচন কমিশনের বক্তব্য নাই। নির্বাচন কমিশনকে ডিফেন্ড দেওয়ার সকল দায়িত্ব নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। না নির্বাচন ঠিক হয়েছে, বিএনপির প্রার্থীরা এই কাজ করে নাই, এটা তো তাদের কোনো ফাংশন না, তাদের কোনো ডিউটি না। আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশনের কাছে যে আমাদের 32 জন প্রার্থীকে রক্তাক্ত করা হয়েছে। আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমরা অভিযোগ করেছি ভোর রাত্রে ব্যালট কেটে নেওয়া হয়েছে। অথচ দেখবেন সকল জবাব কিন্তু আওয়ামী লীগ আগেই দিচ্ছে। তাদের তো এটা ফাংশন না, কারণ এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত, যার জন্য এই বিএনপির আওয়াজটা শুনলেই তারা কিন্তু লাফিয়ে ওঠে। আজকে আপনি দেখবেন যে মানুষের তো আমরা যারা আছি আমাদের বয়স হয়েছে, আমরা রাজনীতি করি, জনগণ আমাদের এখন কথা শুনছে। কারণ আমরা যদি নিজেরা এত বেশি বুদ্ধিমান হই, আমরা যদি মনে করি বাংলাদেশের জনগণ কিছু বোঝে না, তাহলে এটা কিন্তু জাতির জন্য। সিটি নির্বাচনের প্রার্থী নাই কেন আপনাদের? সিটি নির্বাচন হচ্ছে নাকি আপনি জানেন না? এটা কবে হচ্ছে এটা তো আমরা জানি না। আপনি কি দেখেছেন ঢাকা শহরে? চিন্তা করেন, খোঁজ খবর রাখেন না? না না, মানে দেশটাকে কোথায় নিয়ে গেছে এই জিনিসটা আপনাকে অনুধাবন করতে হবে। যে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আপনি নিশ্চয় আমি যখন আমরা ইউনিভার্সিটিতে ছিলাম আমরা দেখেছি, সেই আমি নিজে তো 94 সালের নির্বাচন দেখেছি যে মেয়র হানিফ সাহেব এবং মির্জা আব্বাস ইলেকশন করেছিল, কি জমজমা ঢাকা শহরের ইলেকশন। তারপর গত নির্বাচনে তারা হয়তো পরের দিন কেটে নিয়েছে সেই নির্বাচন। আর এখন আপনি আজকে বললেন একটি নির্বাচন হচ্ছে, আসলে কি নির্বাচন হচ্ছে? কারণ এই নির্বাচনে ঢাকা উত্তর দক্ষিণে উত্তরে 30 লক্ষ 35 তাহলে তো প্রিন্স ভাই আজকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বোধহয় আলোচনা করা দরকার ছিল। নির্বাচন ওনারা জানেই না, আমরা তো বিষয় ঠিক করেছি নির্বাচন। দিদি যদি একটু বলেন। হ্যাঁ ভোটাররা জানবে, এইখানে জিজ্ঞেস করে দেখেন আমরা কেউ কিন্তু ঢাকার ভোটার না। না না আমি একটু বলি, ভোটাররা জানবে, ভোটের বাইরে লোকজন জানলে তো গন্ডগোলটা শুরু হয়, বুঝেন না কেন? না না আমি আপনাদের বলি, একটা পয়েন্ট আমি বলি। আপনি দেখবেন এই ঢাকাতে যে বিশেষ করে উত্তরে তো মেয়র কিন্তু ডিপ্রেশন আছে, উত্তরে কিন্তু মেয়র নির্বাচন হচ্ছে, উত্তরে মেয়র নির্বাচন হচ্ছে উত্তরে, হ্যাঁ। আর দক্ষিণে হয়তো সিটি কমিশনার, সেখানে 30,35,000 ভোটার। আজকে আপনি মনে করেন ঢাকা শহরে 30 লক্ষ লোক না, 30,000 লোক এক জায়গা দিয়ে যখন হেঁটে যায় ওখানে তো ব্যাপক আলোড়ন হয়ে যায়। আর 30 লক্ষ ভোট, সেখানে ভোট হচ্ছে কি হচ্ছে না, এই সংবাদটুকু আপনার এই অনুষ্ঠানে এসে আমাদের শুনতে হচ্ছে। এই হলো জাতির জন্য একটা দুর্ভাগ্য। জি দিদি, আচ্ছা, প্রথমত হলো সিটি কর্পোরেশন নিয়ে উত্তাপের যে বিষয়টি, সেটি হচ্ছে এই নির্বাচনে মেয়র প্রার্থী 5 জন আছে। সেখানে লাঙ্গল প্রতীকের প্রার্থী আছে, বাঘ প্রতীকের প্রার্থী আছে, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আছে, এবং কাউন্সিলর যে ইলেকশন হচ্ছে সেই কাউন্সিলর ইলেকশনের অনেক সংখ্যক প্রার্থী সংরক্ষিত এবং সরাসরি কাউন্সিলর ইলেকশন করছে। এখন আপনারা যেটি মনে করছেন যে এর আগে যে কাউন্সিলর বা সিটি কর্পোরেশন ইলেকশন হলো ঢাকা শহরের ভেতরে মিছিল মিটিং, এই জিনিসগুলো এবার নাই। হ্যাঁ, এবার এটা না হবার কারণ হচ্ছে যে ইলেকশনগুলো জমায় কিন্তু কাউন্সিলরদের ইলেকশনটা। মেয়র ইলেকশনের সময় দেখবেন যে প্রত্যেকটি ইলেকশন জমিয়ে রাখে কাউন্সিলররা। তো এই ক্ষেত্রে যেটি হয়েছে যে 18টি এবং 18টি উত্তরে এবং দক্ষিণে যে কাউন্সিলররা যে ইলেকশন করছে, টোটালটাই আমাদের ঢাকার মেইন সিটি থেকে বাইরে, মানে এরা তো ইউনিয়নে ছিল, ইউনিয়নগুলো সংযুক্ত হয়েছে সিটির সঙ্গে, ওয়ার্ডে পরিণত হয়েছে। এখন এরা একে ঢাকার বাইরে দেখবেন উত্তরা থেকে খুঁজে পাবেন না এরা কোথায়, সেই ডুমনি টুমনি এই সমস্ত জায়গায় ভাটারা টাটারা চলে গেছে। ওই এলাকায় নির্বাচন জমেছে,
যেটি উত্তাপটা এই মেইন সিটিটার মধ্যে পড়ছে না। তো এই 36টি ওয়ার্ডে যে ইলেকশন হচ্ছে সেখানে জমজমাট প্রচারণা ইলেকশন হচ্ছে, কারণ আমাদের নেতাকর্মীরা ইলেকশন করছে, আমরা তাদের চাপে মানে একেবারেই অস্থির হয়ে যাচ্ছি, কারণ এই হচ্ছে। আরেকটি বিষয় হলো, এটি হচ্ছে মূল বিষয় এখানে যে আপনারা টাচে পাচ্ছেন না, হাবিব ভাইয়ের এখানে জানার কথাই না, কারণ উনি এখানে থাকেন, ওই এলাকার নির্বাচন নিয়ে ওনার এখানে ভোটার না মাথা ব্যথা থাকবার কথা না। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে বিএনপি যখনই কোথাও নির্বাচন করবার জন্য যায় সেখানে তাদের কনস্পিরেসি থাকে, সন্ত্রাস, ষড়যন্ত্র এবং ওই বিএনপি অফিসে বসে রিজভী সাহেবের মিথ্যাচার, বানানো গল্প, এই কাহিনীগুলো থাকে। এবার যেহেতু বিএনপি জামাত এরা নির্বাচনে আসতে পারে নাই তাদের রাজনৈতিক দৈন্যতার জন্য, যে কারণে পরিবেশটি শান্তিপূর্ণ আছে, সুস্থ আছে, সুন্দর আছে, যে কারণে ওই নেগেটিভ নিউজগুলোই কিন্তু সবসময় বেশি প্রবাহিত হয় জনগণের মধ্যে। এবার বিএনপি না থাকার কারণে এই রকম একটি পজিটিভ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর 9 মাস বাকি, 9 থেকে 12 মাস বাকি আছে নির্বাচনের। এই ক্ষেত্রেও জনগণরা ওই রকম উৎসাহ উদ্দীপনাটা কমে গিয়ে যে অল্প দিনের ইলেকশন ভোট কেন্দ্রে যাব ভোট দেব, এই হচ্ছে সিচুয়েশনটা। এবার আসি আরো কিছু পয়েন্ট যেগুলো মোশাররফ ভাই অনাকাঙ্ক্ষিত শব্দগুলো উচ্চারণ করলো, আমি কিন্তু করতে চাইনি। যেমন শুরুই করেছে চোর এবং দুর্নীতিবাজ। আচ্ছা, চোর এবং দুর্নীতিবাজ আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কে বাংলাদেশে? মোশাররফ ভাইকে যদি প্রশ্ন করি, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ যে মুসলেখায় লিখেছে, সেই মুসলেখাগুলো ঘরে ঘরে আছে। আজ মুসলেখায় লিখেছে আমি চুরি করেছি, আমি দুর্নীতিবাজ, আমি স্বীকার করছি, আমি এই মুসলেখে সিগনেচার করছি, আমি চিকিৎসার জন্য লন্ডন চলে যাচ্ছি, আর কোনোদিন রাজনীতি করব না। এটাই তো বিএনপির নেতা তারেক রহমানের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে বাংলাদেশে প্রথম একজন নেতার আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে নিজেকে ঘোষণা করা। যেই দল 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, যেই দল একটি দুর্নীতিতে বিশ্বের বিভিন্ন যে সেমিনার হয় এখনো, সেই সেমিনারে কোন দেশের রাষ্ট্রপ্রধানের ছেলে সন্তান পরিবারের লোকজন দুর্নীতিতে রেকর্ড করেছে সেই ফাইল নিয়ে এখনো সে সেমিনারে আলোচনা হয়, বিশ্লেষণ হয়। তারেক রহমানের কোকর। তো এই দল করেন মোশাররফ ভাই, তিনি এই শব্দগুলো উচ্চারণ করলেন। যদিও আরেকটি শব্দ উচ্চারণ করেছে প্রশাসন। এটি দেখবেন যে বিএনপির যারা আছেন তাদের মধ্যে একটি ক্ষোভ প্রশাসনকে নিয়ে। এই প্রশাসনকে নিয়ে ক্ষোভটা দেখবেন যে নির্বাচনের আগে ওনারা বলেছিল না আর্মি চাই, আবার নির্বাচন যখন জয়ী হতে পারে নাই আর্মিকে একেবারে ইচ্ছা মতো তুলাধনা করলো আর্মিকে। এখন প্রশাসনকে বলছে, পুলিশ বাহিনীকে বলছে। এই পুলিশ বাহিনী, এই আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির মতো হাওয়া ভবনে টাকা পাহারা দেয় না। এই আইন শৃঙ্খলা বাহিনী, এখনকার যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা মানি লন্ডারিং করবার জন্য সরকারকে সহায়তা করে না। এই আইন শৃঙ্খলা বাহিনী ওই 10 ট্রাকের অস্ত্র নামানোর জন্য রাতের বেলা এই সরকার ব্যবহার করে না। এই আইন শৃঙ্খলা বাহিনী ওই চিটাগাংয়ে জঙ্গিদেরকে নিয়ে দাউদ হায়দার, ওই বিভিন্ন যারা জঙ্গি নেতারা এসে দাউদ ইব্রাহিম সহ চিটাগাংয়ে যে সিটিং দেয়, দুবাই সিটিং দেয়, তাদেরকে পাহারা দেয় না। এই আইন শৃঙ্খলা বাহিনী 10 বছরের দেশ এগিয়ে নেবার জন্য সরকারের এই জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, বিএনপির নাশকতা দমনের জন্য প্রাণ দেয়, আত্মোৎসর্গ করে। এবং বিএনপির হাতে কত পুলিশ মানে তারা হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারদেরকে তারা হত্যা করেছে। এই ধরনের কথা আমি তো মনে করি এটা একটি দেশদ্রোহী শব্দ। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে প্রত্যেকটি টকশোতে বসে প্রত্যেকটি জায়গায় তারা এই ধরনের কথাবার্তা বলে, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। আরেকটি বিষয় আমি যেটি বলবো, হাবিব ভাই যে কথাটি বলেছেন এই শব্দটি উচ্চারণ করা ঠিক হয়নি। রং তামাশার নির্বাচন। রং তামাশা নির্বাচন বলতে কি মিন করলেন? রং তামাশা নির্বাচন একটি জাতীয় নির্বাচনকে ঘিরে কি একটি মেয়র ইলেকশন হবে, এটিকে রং তামাশা নির্বাচন এই শব্দটা কি বলে থাকবে নাকি? রং তামাশা কেন? অবশ্যই থাকবে। আরো যদি বিশেষ আরো যদি কোনো শব্দ আরো শব্দ আমি তো এখানে সংযোজন করব না। আমি শেষ করি না, আমাকে একটু বলবেন। রং তামাশার নির্বাচন ছিল সেইগুলো যেই নির্বাচনে ভুয়া ভোটার লিস্ট তালিকা তৈরি করে নীল নকশা করে ভোট ছিনতাই করা হয়েছিল, যেই ভোটে হানা ভোট হয়েছিল সেগুলো ছিল রং তামাশার ভোটার। যে নির্বাচনে মিডিয়া কু হয়েছিল, কিন্তু এই নির্বাচনে ভোট এবং ভাতের অধিকারের নির্বাচন, ভোটারের অধিকারের সুনিশ্চিত করবার নির্বাচন। সেখানে আপনারা প্রমাণ ছাড়া
প্রত্যেকটি টক শোতে বসে একটি কপি নিয়ে আসতেন যে এই দেখেন এই সেন্টারে এরকম ভোট চুরি হয়েছে আপনাদের দেখালাম, দেখবো, আমরা এই তো কথাটা বলবো তো কখনো বলতে পারেন না। তাহলে দেখাবেন কেন? মামলায় প্রমাণ মামলায় যদি আপনাদের যদি সেই রকম ডকুমেন্ট থাকতো তাহলে তো নির্বাচনের পরের দিনই মামলা ঠুকে দিতেন। মামলা ঠুকতে দেরি হলো কেন? দেরি হবার কারণ ছিল এইরকম কোনো প্রমাণই নাই যেখানে আপনারা দুর্নীতির কোনো একটি, আর আপনারা কয়েকজন মুষ্টিমেয় বিএনপির নেতা বললেই কি এগুলো হয়ে যাবে? বাংলাদেশের জনগণকে আপনারা কেন অসম্মান করছেন এই কথা বলে? বাংলাদেশের জনগণ যদি ভোট দিতে না পারতো, তাদের ভোট যদি ছিনতাই হতো, তারাই কথা বলতো। জনগণের কথা বলবার অধিকার আছে, সেই কাজগুলো না করে আপনারা সবসময় মিথ্যাচার করেন। অনেক ধন্যবাদ। রোহিন প্রিন্স যদি বলেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণের আলোচনা এবং সিটি নির্বাচন, যে আপনি একটা এজেন্ডা ঠিক করে ডাকছেন আমাদেরকে, সিটি নির্বাচন উত্তাপ কই, আর বলছেন দেশে ডিপ্রেশন আবহাওয়া, কিন্তু উত্তাপ তো দেখছি যে এই টেবিলে আছে না? উত্তাপ তো দেখলাম, কিন্তু যে উত্তাপ এখানে দেখছি আমার ধারণা, কারণ আমরাও তো একটু ঢাকার বাইরে টেরে যাই রাজনীতির কাজে, এখন মানুষ বলে ওই টেবিলে টেবিলে কি বলেন ভাই, সবই আমরা বুঝি, আমরা জানি। অনেকে যখন এই পছন্দ করে টেলিভিশন দেখে, নাইলে এখন কিন্তু এই দেখাটাকে কমে গেছে, আমার অভিজ্ঞতা তাই। সেটা মনে করতে পারেন। আমি তো বললাম সম্প্রতিকালে আমি সিলেট থেকে এলাম, সে অঞ্চলের প্রচুর মানুষ, রাস্তাঘাটের মানুষ, আমাদের তো রাস্তাঘাটের মানুষ, রাস্তায় চলি, তারা যেটা বললো আমি সেই কথা বললাম। যাই হোক, আমি এই কথাটা একটু বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, হ্যাঁ এটা কারেক্ট, আপনি আপনাদের উপস্থাপনা কারেক্ট, সিটি নির্বাচন উত্তাপ কই। উত্তাপ তো আসলে দেখা যাচ্ছে না নির্বাচনে, এটা তো বাস্তব কথা। কারণ আমাদের উত্তরের মেয়র নির্বাচন, এটা তো নিশ্চয়ই একটি বড় ব্যাপার, এবং যে কোনো জায়গায় এ ধরনের একটা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে ভোটারদের মধ্যে যে উত্তাপটা থাকে, সে উত্তাপটা দেখছে না। তবে সে উত্তাপ না দেখাটাকে আমার বিবেচনায় খুবই স্বাভাবিক। স্বাভাবিক এই কারণে, কারণ নির্বাচন মানে তো মানুষ ভোট দেবে, ভোট দেওয়ার প্রতি তো উৎসাহিত হবে। আসলে ভোটটা কই? ভোটই তো নাই। বাংলাদেশ থেকে তো এখন ভোটটাই উঠে গেছে। একটা সময় আপনার মনে আছে যে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের শেষ দিকে এসে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের 5টা প্রান্ত থেকে 21 দিন হেঁটে পদযাত্রা করে আসা হয়েছিল। একটাই স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেইটা ছিল যে 90-এর সময়। আর আজকে 2019 সালে এসে বোধহয় আর একটা পদযাত্রা করা দরকার, আমার ভোট শুধু না, যাতে আমার ভোট আমি দিতে পারি, কাকে দেব তো পরের ব্যাপার রে ভাই, ভোট যে ভোট দেব সেইটা আজকে পুনরুদ্ধারের সংগ্রাম করা দরকার। আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের পরে এই যে কথাগুলো বলেছিলাম আমরা, কিন্তু এই সিটি নির্বাচন দেখে সেটাই প্রমাণ হচ্ছে। কারণ মানুষের মধ্যে যদি এই কোশ্চেনটা না থাকতো, তাহলে এই নির্বাচন উত্তাপ থাকবে না কেন? উত্তাপটা থাকাটাই স্বাভাবিক ছিল। আমি ভোটারদের দিক থেকে বলছি। আর অংশগ্রহণমূলকের কথা বলেন, সেই আলোচনা আর এখানে অবান্তর হয়ে যায়, অপ্রাসঙ্গিক হয়ে যায়। তা আজকে যদি আমার বিবেচনায় আপনি যদি নির্মোহভাবে খুঁজে বের করতে চান, আপনারা বাম দলও কি নির্বাচন বর্জন করেছেন? আমরা নির্বাচনে অংশ নেওয়ার মতো কোনো পরিবেশ আছে বলে দেখি নাই। কারণ আমাদের আগেরবার প্রার্থী ছিল, এবারও আমাদের প্রার্থী রেডি ছিল, কিন্তু আমরা দেখলাম যে মানুষের মধ্যে মানুষই আমাদেরকে বলে, আরে ভাই দেশে ভোট নাই, আপনি কি করবেন? কারণ আমরা ভোটে আর যাইনি। এই বাস্তবতা, ভোটের কোনো বাস্তবতা আমরা এখানে দেখলাম না। তা আমাদের বিবেচনায় আপনাকে আজকে ডিসিশন নিতে হবে। আপনাকে বলতে আমি জাতিকে বলছি, সমাজকে বলছি, দেশকে বলছি, আমাকে সহ বলছি, যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ যে সংবিধান করেছি, সেখানে জনগণের মালিকানা করার কথা বলেছি। আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলেছি প্রত্যক্ষ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাজত্ব করবে। আমরা সেই জায়গার ব্যত্যয় ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী অবস্থানে যাব, নাকি সেই জায়গায় আবার ফিরে আসতে হবে? এইটা কিন্তু একদিনে হয় নাই। আজকে অনেক করছেন রং তামাশার কথা, রং তামাশা তো আমরা দেখছি, জিয়াউর রহমানের রং তামাশা দেখি নাই, এরশাদ দেখি নাই, দেখেছি নতুন চেহারা রং তামাশা এবারও আমরা দেখতে পাচ্ছি। কারণ ওইটা কিন্তু বাতিল হয় না, নতুন নতুন প্রশ্ন চলে আসছে। প্রশ্নটা হচ্ছে এইগুলোর ধারাবাহিকতায় উন্নত জায়গায় যেতে পারেনি। যেমন ধরুন, আপনাকে আমি ফ্রাঙ্কলি ধরুন একটা হিসাবের অঙ্কর কথা বলি, ধরুন আজকে নির্বাচনে কে অংশ নিল না নিল, আমরা যদি সেটা বাদ দিয়েও যদি বিবেচনা করি, ঠিক আছে একটা নির্বাচন হচ্ছে, কে নিল না নিল অন্য কথা, তাহলে আমি কেন একটা ব্যালটে না ভোটটা 2008 সালে বাতিল করলাম কেন? আমি তো রাখতে পারতাম। 2008 সালে ওইটা হয়েছিল, 2019 সালে এসে আমি তো গণতন্ত্রের নতুন চর্চার জায়গায় এটা করতে পারতাম। জনগণ ভোট দেওয়ার পরে কোন দল আসলো না আসলো ব্যাপার না, কিন্তু একজন নির্বাচিত হতে গেলে কমপক্ষে 50%-এর বেশি ভোট করতে পারে, হতে হবে। অর্থাৎ গণতন্ত্রের এই যে উন্নততর জায়গায় যাওয়ার, সেইটা তো দূরের কথা, আজকে জনগণ ভোট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জায়গাটা চলে গেছে। কারণ সে দেখে
যে আমাকে জিগায় যেমন এই দেশেও কেউ কাম করে না, আমার ভোট দেওয়া লাগে না, রেজাল্ট হয়ে যায় আগের ধারাবাহিকতায়, এটা নতুন করে সেই ফেনোমেনা যুক্ত হয়েছে। সুতরাং সেই জায়গা নাই। সুতরাং আমার কাছে মনে হয় আজকে বাংলাদেশের মানুষকে খুঁজে বের করতে হবে এই অবস্থা তারা চলতে দেবে নাকি আজকে নতুন জায়গায় নিজের ভোটাধিকার প্রয়োগের জায়গায় শক্তভাবে দাঁড়াবে। একইভাবে আমরা যারা রাজনীতির কথা বলি, আমরা সব কথা বলতে পারি, যে বললাম মানুষ তো আমাদের কালে ভয় আমরা সব বুঝি, মানুষ কিন্তু বোঝে, জানে, হয়তো নানা কারণে সে তার ভয়েসটা রেজ করতে পারে কি পারে না অন্য জিনিস, কিন্তু আমি যদি একটা রেসপন্সিবল মানে দায়িত্বশীল আচরণ আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি, তাহলে আজকে কেন উত্তাপ নাই, মানুষের মধ্যে কেন উত্তাপ নাই, ভোটারের মধ্যে কেন উত্তাপ নাই? আমি কি এইটা মেনে নিয়েই রাজত্ব করব, নাকি আমি জনগণের সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়ে, অবশ্যই আমি যে রাজনীতি করি আমি তো চাই ম্যান্ডেট আমার কাছে আসুক, আমি ক্ষমতায় যেতে চাই, সেই জায়গায় যাব। আমার মনে হয় এইটা হচ্ছে আজকে একটা বড় চ্যালেঞ্জ আমাদের পুরো দেশবাসীর সামনে। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই। একে ফায়াজুল হক রাজু, আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে রুবায়েত ভাই, এবং আপনার মাধ্যমে RTVর অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা। আমি মনোযোগ সহকারে শুনছিলাম বিদগ্ধ সব কথাবার্তা, জানি না কি দিয়ে শুরু করব, তবে প্রথমে বলে রাখি যে হাবিব ভাই এবং মোশাররফ ভাই এনারা কিন্তু দগ্ধ হয়ে বিদগ্ধ হয়েছে। আমি বলি ভিতরে অনেক দগ্ধ, এই কারণে বিদগ্ধ হয়েছে। একজন তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আরেকজনও বড় পজিশনে আছেন। আমার মনে হয় আমার মনে হয় হাবিব ভাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থাকার দরকার নাই, তার জন্য সামনে একটি ভালো পদ হয়তো সৃষ্টি করতে পারি আমরা। গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশ কোন জায়গায় যাবে, এবং নির্বাচন কমিশন তাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করতে পারে, বা আওয়ামী লীগও নিতে পারে তার আপনার আরো ব্যাপ্তি এবং ইয়ে বাড়ানোর জন্য। আর ভাইও যেহেতু আমাদেরকে এখন ট্রেনিং দিলে আমার মনে হয় খারাপ হবে না, বিকজ আমরা এই ধরনের অ্যাকোমোডেশন হয়তো বা দেখতেও পারি বা আশাও করতে পারি। প্রিন্স ভাইকে বলি যে প্রিন্স ভাই আসলে শুনেন, লাস্ট কথা আপনি বলেছেন, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেছেন। আপনাদের দল নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একটি অন্যতম জায়গায় আছে, বাট ভোটের রাজনীতিতে আপনারা কোথায় আছেন তার যদি একটি টালি করে দেখানো যেত। এখন আমি তো দর্শকদের উদ্দেশ্যে দেখাতে পারছি না, কারণ আপনারা যে মানে এই গত 46-47 বছরে সিপিবির লড়াইটা শুধু দেখা যায় যে শ্রেণী সংগ্রাম, এটা সেটা অনেক কিছু, শ্রমিক কৃষক মেহনতি মানুষের আন্দোলন, সেটা একটি ভালো দিক, বাট পাশাপাশি এই যে গণতন্ত্র চর্চার অন্যতম একটি লড়াই হচ্ছে ভোটের লড়াই, সেই জায়গায় আপনাদের এমন কোনো বড় কোনো দৃষ্টান্ত বা এরকম কোনো বড় কোনো আপনার কি বলবো এটাকে, যে আমি যে অর্জনের যে বিষয়গুলো সেটা কিন্তু নাই। আপনাদের রিপ্রেজেন্টেশন কতজন ছিল বাংলাদেশের বিগত পার্লামেন্টগুলোতে, যে পার্লামেন্টগুলোতে আমি যদি ধরেও নেই যে এইবারের পার্লামেন্টে আপনাদের কথা অনুযায়ী কোনো কিছুই হয় নাই, সমস্ত কিছু মেকানিজমে হয়েছে বা সমস্ত কিছু একটা খেলা হয়েছে বা তামাশা হয়েছে, যেই নির্বাচনগুলোয় তামাশা হয় নাই সেখানে আপনাদের ভূমিকা কি ছিল? সেখানে জনগণকে আপনাদেরকে ভোট দিয়েছিল? দেয়নি, সেটাই বাস্তবতা। তাহলে ওই বাস্তবতার নিরিখেই কথা বলতে হবে আজকে। কিন্তু আপনারা এমন একটা ক্যান্ডিডেট দেখান আপনাদের দলের থেকে, অন্তত সিপিবি থেকে, যে আতিকুল ইসলামের সঙ্গে লড়াই করার মতো অবস্থায় আছে, তো সেখানে উত্তাপ আপনি কোথা থেকে তৈরি হবে? আপনার তো সেই ক্যান্ডিডেটই নাই। তিনি তো বলেন ক্যান্ডিডেট রেডি ছিল, ক্যান্ডিডেট রেডি ছিল। সেই ক্যান্ডিডেটকে আমি একটা কথা বলি, এখানে আওয়ামী লীগের যে শক্তি সামর্থ্য এবং জনপ্রিয়তা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যক্তি ইমেজ, এটার ব্যাকড্রপে, এগেইনস্ট দিস ব্যাকড্রপ, রাজু ভাই একজন দর্শকের ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরছি। দর্শক কে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা নদ্দা বাড়িধারা থেকে সেলিম মেহবুব মিথুন বলছি। বলুন। আমি এখানে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের আমি এখানকার ভোটার ওয়ার্ডের। আচ্ছা, এখানে আমাদের আগামীকাল নির্বাচন, কিন্তু আমরা ভয় পাচ্ছি যে আমরা 30শে ডিসেম্বরের মতো নির্বাচন দেখবো কিনা, যেটা যেহেতু কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সংসদ সদস্য মানে উকিল সরকার দলের সংসদ সদস্য বললো আইন শৃঙ্খলা বাহিনী সঠিক কাজ করছে, তারা জনগণ ভোট দিতে পারছে না কিন্তু প্রশাসন ভোট দিতে হচ্ছে। আবার প্রশাসন কি করছে, ভোটের আগে সব গ্রেপ্তার করছে। আমাদের জনগণের যে ভয়ভীতি, আমরা ভয়ভীতি যদি না পাই সেভাবে সুষ্ঠু ভোট হবে কিনা, আমরা কি ভোট দিতে যেতে পারবো কিনা? হ্যাঁ, জাতির কাছে মানে ক্ষমা চাওয়া উচিত যে বিএনপিকে কেন আমরা ক্ষমতায় বসাতে পারিনি, এটা আমাদের অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের দোষ হয়ে গেছে। কিন্তু উনি যে বলছেন কালকে সিটি কর্পোরেশন ইলেকশন উনি ভোটার অ্যারেস্ট হয়েছে, এটা তো ডাহা একটা অসত্য কথা। কারণ একজনও অ্যারেস্ট হয়েছে এরকম কোন নিউজ এসেছে? মানে কে অ্যারেস্ট হয়েছে বলেন? কেউ অ্যারেস্ট হয়নি। টেলিভিশনে ওনার এলাকা বলেন, নাম বললেন, বিরুদ্ধে কথা বলছে। এর চেয়ে বাক স্বাধীনতা আপনার পৃথিবীর কোথায় আছে? কোথায় পুলিশ ওনাকে ধরতে গেছে? এখন আপনি মনে ভয় পান, 200 মানুষ পোড়াবেন, অর্থনীতি ধ্বংস করবেন, রাস্তা অবরোধ করবেন,
দেশের ধ্বংস করে দিবেন, আর সেই সময় আপনাদের পুলিশ ধরলে ওটা হবে রাজনৈতিক। ওইটা যদি আপনাদের ভাষায় রাজনৈতিক হয়ে থাকে তাহলে সন্ত্রাসী কার্যক্রম কি? রোহিত ভাই শেষ করতে পারেন? জি না, না, রাজু ভাই 1 মিনিট আমরা বিরতিতে যাব। জি জি হ্যাঁ আমি যেটা বলছিলাম যে সুস্থ রাজনীতির চর্চার জন্য এবং এই ধরনের কম্পিটিটিভ যে ইলেকশনগুলো হয় আমরা যেটা দেখে থাকি বা আমরা বিগত সময় যেটা দেখেছি, এটা দেখেন বিএনপি না, প্রিন্স ভাইরা দাবি করেন যে তারা সুস্থ রাজনীতি করেন, কিন্তু জনগণ ভোট দেয় না। এর সমাধান কি হবে? না, এটা সমাধান তো তাদেরকেই খুঁজে বার করতে হবে। আমরা তো এই জায়গায় কনসালটেন্সির কাজ করতে পারবো না। তারা তো Because খুব বুদ্ধিভিত্তিক রাজনীতি করে। এই ধরনের সংগ্রামের ভিতর দিয়ে তারা যে ধরনের রাজনীতি করছে, সেরকম যদি ক্যান্ডিডেট তারা যদি ফিল্ড করতে না পারে, অর্থাৎ তারা যদি মাঠে সে ধরনের ক্যান্ডিডেট দিতে না পারে, যেমন আজকে আওয়ামী লীগের যেই আমাদের যে ক্যান্ডিডেট আতিকুল ইসলাম সাহেব, তার সামনে একজন যথোপযুক্ত যদি ক্যান্ডিডেট না হয় এবং সেই দলের স্ট্রাকচারাল যে আপনার যে অবস্থান, অর্থাৎ সাংগঠনিক যে অবস্থান, সেটা যদি তাকে মুখোমুখি হওয়ার মানে অবস্থায় না থাকে, তাহলে এখানে আপনি উত্তাপ বা লড়াইটা আপনি সেই পর্যায়ে দেখবেন কিভাবে? এটা তো নিঃসন্দেহে তখন এক ধরনের একতরফা নির্বাচন হয়ে যাবে, কারণ আপনার তো সেই ক্যান্ডিডেট নাই যেটা সিপিবির ক্ষেত্রে। আর ওনাদের ক্ষেত্রে ওনারা তো নিজেরা গতবার হাফ হার্টেড ভাবে ইলেকশন করেছে, মাঝখানে মাঝপথ থেকে চলে গেছে এবং নির্বাচনকে তারা কলুষিত করার জন্য এই ধরনের একটা নাম দেওয়ার জন্য তারা কিন্তু প্রথমে চলে গেল। এইবার তারা আসলোই না। এই আলোচনা থাকবে আমাদের সঙ্গে। তাদের কাজ হচ্ছে ওয়াক ওভার করা অথবা নির্বাচনকে স্টিগমাটাইজ করা। এই ধরনের নির্বাচন উত্তাপ নাই, কিন্তু আমাদের আলোচনা উত্তাপ আছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সেই উত্তাপের সঙ্গে থাকবেন। এ পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম সিটি নির্বাচন, উত্তাপ কই। সঙ্গে থাকুন, ফিরছি এখন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম সিটিতে নির্বাচন, উত্তাপ কই। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি। হাবিব ভাই যদি একটু বলেন, রং তামাশা কেন বলেছিলেন? আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বলেন। আমাদেরকে? হ্যাঁ, আপনাকে। আমি তো আছি আপনাকে উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, উত্তর দেন। না, উত্তর আপনাকে দিতে হবে। গরু তো আমি চুরি করলে কি হয়? কি হয়? গরু চুরি করে তো সাজা হয়। আমি না, আমি আপনাকে বলি। এই যে পাল্টা প্রশ্ন করছি। না, পাল্টা প্রশ্ন পরে করবে। আচ্ছা, করব না। চুরি করলে কি হয়? সাজা হয়। না না, বলুক। ডাকাতি করলে কি হয়? বলুক। জাস্টিফাই করার চেষ্টা করুক না, দেখি না কি বলে। চিন্তা করলে ই করে না? করে তো। তারপর চিটিং যারা করে, চিটারি যারা করে, তাদের কি করে? বলে এই যে নির্বাচন, আমি রং তামাশার কথা বলার পর আপত্তি করলো, আমি বলবো এই 30-এ নির্বাচন যেটা হয়েছে, রাত্রিবেলা চুরি করেছে, দিনের বেলা ডাকাতি করেছে ভোট, তারপরে জনগণ ভোট দিতে গেছে, ধানের শীষে দেবে কেড়ে নিয়েছে, যখন কেড়ে নিয়ে নৌকা ছিনতাই করেছে। আর জোট চুরি করা যেটা, সেটা যেগুলি ভোট 2 ঘন্টা পড়েছিল, সেগুলি মাঝখানে ধানের শীষ দিয়ে এপাশে ওপাশে নৌকা দিয়ে সেখানে ভোট গণনা করা হয়েছে। আর নির্বাচন প্রশ্ন আছে, আমি বলি, তুমি আমার প্রশ্ন শোনো, আমি ভুলে যাব না। আবার না ভুলা দরকার না, তুমি ভুলার না। আপনারা সব সময় বলে আসছেন এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, তো লক্ষ লক্ষ জিয়ার সৈনিকরা কোথায় ছিল? আমি বলি পাহারা দিতে পারলো না। এটা জাতিকে বলেন প্লিজ। শোনো, আমি তোমাকে বলবো, তোমাকে যদি প্রশ্ন করে ফাঁসির আসামির সাথে শুয়ে না, এটা বলেন আগে। ফাঁসির আপনারা যে বলতেছেন চুরি করেছে, ডাকাতি করেছে, কথার উত্তর দাও। এই ধরনের ঢালাও অভিযোগ ফাঁসির আসামির সাথে শুয়ে দেখেছো? আপনার মতো একজন ফাঁসি আমি বলি না, মুখ দিয়ে তুমি যে কথা, আমি তো প্রশ্ন করি। বলেন বলেন। ফাঁসির আসামির সাথে একসাথে শুয়েছো? ফাঁসির আসামির সঙ্গে তো ফাঁসির করার মতো কাজ করি নাই এখনো, এবং এটা করার অভিপ্রায়ও নাই। তুমি এইটা বলবা, হাবিবুল্লাহ তো এটা বলবো, তার রাজনীতি করো নাই, মার তো লাঠি পেটা তো খাও নাই। হাবিবুর রহমান হাবিব মাইল খেয়ে যে রাজনীতি করতে হবে এমন কোনো কথাও নাই, কিন্তু কোথাও লেখা না খেলে রাজনীতি হবে না, এরকম কোনো কথা লেখা নাই। আন্দোলন করতে শুনেন শুনেন শুনেন, সারা পৃথিবীতে মানুষ রাজনীতি করছে, সারা পৃথিবী কোথায় নিয়ে আসে? আপনি মার খেয়ে রাজনীতি করবেন না, চুরি করলে তো মার খাবেনি, ডাকাতি করলে তো মার খাবেনি, সেটা না, চুরি করলে তো মার খাবেনি, দল পাল্টালে তো মার খাবেনি। এই যে মার খাওয়ার কথা আমি বলি, কালচারটাই তারা চায় ভাঙচুর। আমি বলি শুনেন, কালচারটা যদি চান, আমি একটা কথা বলি। আচ্ছা বলেন, আপনি বলেন শুনি। কথা হলো যে তুমি যখন একজনের প্রশ্নের উত্তর দিবে, তার সম্বন্ধে কথা বলবে, তখন তোমার জানা উচিত সে কে।
আমি তো আপনাকে বললাম যে আপনার মতো বিদগ্ধ তুমি জানো না। একজন পুরনো ছাত্র নেতা, তুমি জানো না। আপনার ছাত্রলীগ এই কথা বলতে দাও। আচ্ছা বলেন। এই পৃথিবীতে একমাত্র এবং একমাত্র হাবিবুর রহমান হাবিব মার্শাল্লাহ কোর্টের ফাঁসির আসামির 8 পেপার অনার্স পরীক্ষা দেওয়ার পর যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, তারপর পরীক্ষা যখন ডেট দিল, আজকের প্রধানমন্ত্রী নিষেধ করলেন, মান্নান নানক ছাত্রলীগের প্রেসিডেন্ট ধমক দিলেন, তারপর ওই ফাঁসির আসামির প্রত্যাশা সে ভোট সে লাস্ট পরীক্ষাটা দিবে, পেশ করতে দাও। হাবিবুর রহমান হাবিব সেই ফাঁসির আসামিকে ছাত্রলীগের নেতা, সে তাকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে গিয়ে ট্রেনে যেভাবে ঘেরাও করা হয়েছিল, 3টা সিনেমা হবে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত। অতএব কথা বলতে গেলে কারা ঘেরাও করেছিল হাবিব ভাই? আপনাকে ছোট করিনি আমরা, দাদা একটু গল্পটা আপনার শুনি। বর্ণাঢ্য রাজনীতি। জি, রাজু ভাই, কারা করেছিল ঘেরাও? বিএনপিরা? বিএনপি না, তাহলে পুলিশ। জামাত। পরীক্ষা দিয়ে হল থেকে বিএনপি করবে কেন? তাহলে পুলিশ। ক্ষমতা কে ছিল? কারা ছিল ক্ষমতায় তখন? এসব আচ্ছা, এসব ইতিহাস না জেনে এখানে বসলে হবে না তো। না না, ওনার বর্ণাঢ্য ইতিহাস নিয়ে ছাত্র রাজনীতিতে আপনার যে একটা বর্ণাঢ্য ভূমিকা না ছিল। না, তাহলে তুমি যে এবং সেই হঠাৎ করে প্রেক্ষাপটটাও বলে ছিল। বসলে হ্যাঁ, রং তামাশা। আমি কথা বলি, আমাদের তো কষ্ট আছে। তার মানে এই না তুমি যে- তুমি তো আচ্ছা, আচ্ছা, কথা বলেন। শুনি আমরা। তুমি কথা বলতে দাও না। কথা শুনে আমার প্রশ্নে তুমি উত্তর দিতে পারবা? আমি আমার ধানশীষ মার্কা গতবার যেখানে 2200 ভোট পেয়েছে, সেখানে এবার 22 ভোট কি করে পেল? যেখানে 1400 ভোট পেয়েছে, সে 0 ভোট কি করে পেল? যেখানে 800 ভোট পেয়েছিল, সেখানে 2 ভোট কি করে পেল? এই উত্তর কেউ দিতে পারবা? পারবো। যেখানে 1200 ভোট পেয়েছে, 9 ভোট কি করে পেল? সেখানে উত্তর নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই প্রধান নির্বাচন কমিশনার, আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার নাই তো। বাংলাদেশের আমি সমস্ত প্রশাসনিক কর্মকর্তা যারা নির্বাচনে জড়িত ছিল, তারপরে আরো যারা ছিল, তাদের সাথে চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাইস চ্যান্সেলর, সাংবাদিক, মন্ত্রী, এমপি সবার সাথে আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছে, 29শে ডিসেম্বর রাতের বেলায় বাংলাদেশের অনেক জায়গায় অনেক সেন্টারে ভোট কাটা হয়েছিল। তার প্রমাণ ব্যালটের মুড়িতে 46 ভোটার আছে, ভোটার সংখ্যা লেখা এই লেখা আছে 1 2 3 4 5 6 7 করে। এবং ওই মুড়ি বইতে টিপসই আছে। বাংলাদেশে সব আমার অশিক্ষিত মূর্খ হয়ে গেছে, সব টিপসই আছে। একজনের টিপসই একাধিক ব্যালট বানায়, একটা ব্যালট বইতে 100 ভোটার থাকে। একজনের আঙ্গুলের টিপ অনেক ক্ষেত্রে 2টা ব্যালট পুরা পেপারে হয়ে আছে। এবং উল্টা পৃষ্ঠা যে সিগনেচারটা, সেই সিগনেচারটা প্রকৃতপক্ষে যারা প্রিজাইডিং অফিসার, রাষ্ট্রীয় প্রিজাইডিং ছিল, তারা প্রকৃত সিগনেচার দেয়, সেই সিগনেচার দেয়নি, অনেক জায়গায় নাই। আমি যদি প্রশ্ন করি, দর্শক আমি শেষ করি, ফোন নিচ্ছি আমরা। হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি, আমার নির্বাচনে আমি অন্য কোথাও যাব না। আমার নির্বাচনে মন্ত্রীর সাথে আমি ইলেকশন করেছি, তার কেন্দ্রে আমাকে 11টা ভোট দিয়েছে। আমি চ্যালেঞ্জ দেখেন বলছি যে নির্বাচন একটা দেখ, SMS এর মাধ্যমে অথবা কোনোভাবে একটা স্বতন্ত্র নির্বাচন করে আমাকে কয় ভোটে হারামি দেখতেছে। আমার ইউনিয়নের একটি জায়গায় দর্শক আপনার 300 ভোট দিয়েছে, প্রশ্নটি সেখানে ভোট দিয়েছে 4200। নির্বাচন করলে আরেক থেকে বলুন। আমি উত্তম কুমার বসাক বলছি, রানীনগর, নওগাঁ থেকে। বলুন। যে আমার প্রশ্ন সম্মানিত বিএনপি সম্মানিত হাবিবুর রহমান সাহেবের কাছে। তো উনি যেভাবে ফিরিস্তিগুলো দিচ্ছে যে ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি হয়েছে, আগের রাতে ভোট হয়ে গেছে, তাহলে আপনার জনগণ কি করলো বা আপনি কি করলেন? আমরা তো দেখছি যে এই যে আমার জনগণ, এই যে আমার জনগণ, এমন কথা আমি বলছি না, ভোটের অনিয়ম হয়েছে বলুক না। তাই বলে ঢালাওভাবে গোটা বাংলাদেশের উপর আপনারা যদি এইভাবে ছাড়াইয়া দেন, মিথ্যাকে মিথ্যা বলেন, সত্যটাকে সত্যের দিকে না নিয়ে যান, তাহলে তো এইভাবে তো চলে না। এভাবে তো রাজনৈতিক করতে গেলে নিজের আত্মা শুদ্ধ করার জন্য যদি খালি মিথ্যাই বলে যান, কারণ আমরা তো দেখছি, আপনারা তো আমার কথা শুনে ভাববেন যে আমি হয়তো আওয়ামী লীগের একজন একনিষ্ঠা কর্মী না। আমরা তো দেখছি, আমাদের এখানে তো ভোট হয়েছে, আমাদের আশপাশেও ভোট হয়েছে, আমরা তো সবগুলোতে বিচার বিচরণ করে দেখছি। হ্যাঁ, অনিয়ম হয়নি এমন কথা নয়, 2-4 জায়গা হয়েছে, কিন্তু আপনাদের জনগণ কোথায়? আপনারা শুধু খালি নেতাকর্ম ছাড়া আমি তো দেখছি না কেউ এই প্রতিবাদ করছে। জনগণের গণজোয়ার সৃষ্টি করেন, মানুষকে বলতে সুযোগ করে দেন যে হ্যাঁ এই জায়গায় এই ভোট হয়েছে, এইখানে এই ভোট হয়েছে, সেটা তো পাচ্ছেন না। প্রশ্ন করার জন্য, যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, হাবিব ভাই। আপনার সম্মানিত
প্রশ্ন করে আপনাকে আমি সম্মান দেখিয়ে বলতে চাই, আমার জনগণ এই যে এর মধ্যে 300-র উপরে জনগণ আছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে 50 জন, অন্যরা বাড়ি ছাড়া ঘর ছাড়া আসামি, মিথ্যা মামলা, কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আর আপনাদের বয়স কত আমি জানি না, 1986 সালে আজকের প্রধানমন্ত্রী উনি কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, মকসুদপুর 2 সিট ইলেকশন করার পরে জিতার পরে 3 সিট জিতার পরে ওই 2 সিট ছেড়ে দিয়েছিলেন। তারপরে কাজী ফিরোজ রশিদ এবং মোহাম্মদ চৌধুরী ভাই সরওয়াজান চৌধুরী ওই 2 সিট বেলা 10টার মধ্যে নিয়ে গিয়েছিল। সেদিন কোথায় ছিল জনগণ? আমি হাবিব আমি ফিরে এসে ঢাকার থেকে পরে যখন আবার লঞ্চে আজকে প্রধানমন্ত্রীর সাথে আমি এবং জাহাঙ্গীর নানক যখন ফিরে যাচ্ছিলাম, ওই সিট ছেড়ে দেওয়ার আমি বিরুদ্ধে ছিলাম। ওই জনগণ কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? 86 সালের নির্বাচনে 48 ঘন্টা আওয়ামী লীগ ব্যাপক ভোটে জয়লাভ করেছিল। সেই জয়লাভ করার পর সেই 48 ঘন্টা বন্ধ রেখে যখন আওয়ামী লীগের ভোটকে কমিয়ে দিয়ে স্বৈরাচার এরশাদ যখন বিজয় লাভ করলো, সেদিন আমরা কোথায় ছিলাম? উপজেলা নির্বাচন যখন হলো 2 ধাপে, সেদিন যে 24-25 দিনের বেশি আমরা মিছিল করতে পারি নাই, সেদিন কোথায় ছিলাম আমরা? এরশাদের দল ছিল না বল ছিল ভাই, ওইটা আপনাকে মনে করতে হবে। জি হাবিব ভাই, অনেক ধন্যবাদ। প্রশাসন ভোট কাটার ক্ষেত্রে, অনিয়ম করার ক্ষেত্রে প্রশাসন যা করেছে, প্রশাসন নিজেরা যদি চাকরি করার কোনো সুযোগ থাকতো, জীবিকা নির্বাহ করার কোনো সুযোগ থাকতো, 75% প্রশাসনিক কর্মকর্তারা অনেক ধন্যবাদ চাকরি থেকে রিজাইন করত। প্রশ্ন করেছেন অপদি বলছে তার উত্তর আছে। জি হ্যাঁ বলেন, অসুবিধা নাই। উত্তর আপনি বলছেন উত্তর আছে কেন? 1200 ভোট 12 ভোট হয়েছে। হ্যাঁ আমার কাছে হলো, আমি একটু বলি, তারপর হাবিব ভাই বলতে করেন। প্রথমত হচ্ছে হাবিব ভাই যেই কষ্টটা যে ভোট কম পেয়েছে, ভোটে মানে আরো তারা সিট বাড়লে ভালো হতো, তো একবারেও হাবিব ভাই এই জিনিসটা দেখছে না যে হাবিব ভাইয়ের হয়তো সততা ছিল ইলেকশনটা করবে, কিন্তু বিএনপির নীতি নির্ধারক যারা, তারা তো এই নির্বাচনটি করতে চায় নাই। এই নির্বাচনটিকে তারা ওই ভোট কেন্দ্রে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ববাসীকে দেখাতে চেয়েছিল যে এই নির্বাচনটি সুষ্ঠু করতে পারেনি সরকার। এটি ছিল তার টার্গেট। তার প্রমাণস্বরূপ কালো টাকা ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী, দেখেছেন, এবং নমিনেশন বাণিজ্য করেছে, যে মির্জা ফখরুল সাহেব তারা লাঞ্ছিত হয়েছে, লন্ডন থেকে নমিনেশন বাণিজ্য করেছে, এবং প্রার্থীরা, বিএনপির প্রার্থীরা যারা নমিনেশন পাবার কথা তারা পায়নি। একটি এলাকায় 3 জন প্রার্থীকে নমিনেশন দিয়ে দিয়েছে, টাকা খেয়েছে, কিন্তু কোনো প্রার্থী 9 তারিখে, সে 9 তারিখ পর্যন্ত জানে না সে কে প্রার্থী। তো এই যে কর্মকাণ্ডগুলো, এগুলো প্রমাণ করে যে বিএনপি অ্যাকচুয়ালি নির্বাচন করবার কোনো রকমই তাদের প্ল্যান ছিল না। এই কারণে এখন এক জায়গায় প্রার্থী নাই, এই যেমন এখন প্রার্থী নাই মেয়র ইলেকশনে, এখন হাবিব ভাই যদি বলে আমরা পেলাম না, মেয়র সিটি পেলাম না, তো এইরকমটা ঘটেছে না জাতীয় নির্বাচনে। বিএনপি তো নির্বাচনে যায় নাই, তারপরেও দেখেন, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন থেকে আমি বলি, 2008 সালে 29টি সিট পেয়েছিল প্লিজ, 29টি সিট পেয়েছিল বিএনপি, আওয়ামী লীগ পেয়েছিল 230টি সিট। এবার 8টি সিট পেয়েছে বিএনপি আর আওয়ামী লীগ পেয়েছে 257টি সিট। আমি যদি বলি এই যে 10 বছরে আওয়ামী লীগের অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি, বাংলাদেশকে নিয়ে বিশ্ব দরবারে সবাই কানাঘুষা করে কিভাবে এই অর্জন, এই এত কিছু করার পরেও আমরা কি 27টি সিট, আওয়ামী লীগ কি বেশি পেতে পারে না? আর বিএনপি 29 থেকে কমে মানে তারা এখন 8টি সিট কমেছে, 22টি সিট তারা হারিয়েছে, 8টি সিট পেয়েছে, 22টি সিট হারিয়েছে। তাহলে বিএনপি এই যে মানুষ হত্যা করলো, এই যে মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করলো, দেশ ধ্বংস করলো, জাতীয় সম্পদ নষ্ট করলো এবং নির্বাচন করতে গেল না, এই সামগ্রিক বিষয়গুলোতে তারা 22টি সিট কম পেয়েছে। এটি কি খুব বেশি কম পেয়েছে? এটি হচ্ছে আমার উত্তর। আজকে তারা 29 সিটের, আমি এখান থেকে শুরু করি, বলেছে বিএনপি 29 সিট পেয়েছে। আপনি এই বইমেলায় একটি বই বেরোয়েছে 1-11, আপনি যদি মহিউদ্দিন সাহেব লিখেছেন, এর আগে হয়তো আপনি পড়ে থাকবেন যে ভারতের সাবেক রাষ্ট্রপতি যারা প্রণব মুখার্জির কোয়ালিশন 1996 থেকে 2012 একটা বই আছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান যিনি 111-এর মূল নায়ক ছিলেন, উনি 2009 সালে ভারতে গিয়েছিলেন। প্রণব মুখার্জি তাকে অনুরোধ করেছে যে আপনি ইলেকশন দিয়ে দেন, ইলেকশন দিলে আমি দায়িত্ব নিচ্ছি, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হলে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। এই আপনি যে বইটা পড়েন দেখতে পারবেন।
যদি হয় বলেছে, বলে না যে শেখ হাসিনা হবেই হবে হবে। No, আমি no. দেখছি আপনাকে, আমি একটা প্রণব মুখার্জি বইটা পড়ে দেখেন। নাম্বার বলে 1 যে হবে। নাম্বার 2 মোশাররফ ভাই বইটা আমিও পড়েছি, হ্যাঁ প্লিজ এখানে Please, দর্শকরা না, না, শুনছে। আমি বলি ওখানে কিন্তু কোথাও আমি লেখা বলি নেই। আপনাকে আমি আমাকে একটু শেষ করতে দেন। আচ্ছা বলেন। আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী ছিলেন, যখন 111 হয়েছিল উনি কি বলেছিলেন? এটা আমাদের আন্দোলনের ফসল। আজকে সেই আন্দোলনের ফসল প্রণব মুখার্জি বক্তব্য। মঈনুদ্দিনও তো আপনাদের ফসল। আচ্ছা মোশাররফ আপনারা ভাই, সেই ফসল তো মঈনুদ্দিন আপনাদের ফসল। মঈনুদ্দিন সাহেব তো আপনাদেরই ফসল। আমাদের সময় দেশের চাকরিজীবী ছিল আর আপনারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন। আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। মানুষ যেন ভুল মোশাররফ ফেসে না ভাই, পায়। মানুষ ঠিকই জানে, মানুষ জানে, যার জন্যই তো আপনারা ভোট দেওয়ার মতো সাহস পান না। না, না। আপনারা রাতে ভোট করেন। আজকে যে কথাটি বলা হচ্ছে যে আমরা কেন প্রতিরোধ গড়ে তুলি নাই, হাবিব আমি নিজে কিন্তু প্রার্থী ছিলাম। না, এই বইটার ব্যাখ্যা যে আপনি এই ব্যাখ্যা যে দেন, এখানে এই কথাটা তো লেখা আছে যে বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবার জন্য কতবার সেখানে তার মানে হাতে পায়ে ধরা হয়েছে। কে ধরা হয়েছে? কে ধরা হয়েছে? বিএনপির পক্ষ থেকে যাক, ধরা হয়েছে। ওগুলো অনেক কথা এখানে তো আপনি তো সেই কথাগুলো শোনেন, বলেন না। ওগুলো আপনি এই রেফারেন্সটা আরো টকশোতে দিয়েছেন। কোথায় বৈঠক হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, বইটা পড়ে দেখেন, দেখবেন যে কিভাবে ক্ষমতা এসেছে। আমি একটা কথা আমাকে একটু শেষ করতে দেন। এক, আজকে বলা হয়েছে আরে আপনারা তো 2008-এর ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় এসে বাংলাদেশের ব্যাংক লুট করেছেন, বাংলাদেশের রিজার্ভ শেষ করে দিয়েছেন, বাংলাদেশের সোনাকে তামা বানিয়েছেন, পাথরকে মাটি বানিয়েছেন। আচ্ছা বলেন তো আমাদের এই অবস্থা যখন বাংলাদেশের যেখানে আইন শৃঙ্খলা বাংলাদেশের মানুষের মোশাররফ ভাই আমি প্লিজ আমাকে শেষ করতে না, প্লিজ। আপনি যখন বলতেছেন ব্যাংক লুটের কথা, আপনি বলেন তো আওয়ামী লীগের কোন লোকটা ব্যাংক লুট করছে? আমাকে নাম বলেন এখানে। আপনি লোক নিতে হয় নাকি? আমি বলি কারা লোন নিয়েছে? আপনি বলেন এটা শুরু, আপনি বলেন স্পেসিফিক্যালি যে রাজু হক ব্যাংক লুট করছে, মিল্লাত সাহেব ব্যাংক লুট করছে, অপুদি ব্যাংক, আপনাকে তো নাম বলতে হবে তো। আপনি যখন বলেন আপনারা লুট করেছেন, এটা কি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় গেছে? এটা কি ইমপ্লাই করে? ব্যাংকের রিজার্ভ কোথায় গেছে? ইট ইমপ্লাইজ দ্যাট আমরা লুটেরা। সোনা শুনেন, ব্যাংকে ইররেগুলারিটিস হয়েছে এবং এটা কালচার কখন শুরু হয়েছে? এই যে ডিফল্টিং লোনের কালচার। না না, আমাকে শেষ করতে দেন প্লিজ, আমাকে শেষ করতে দেন। বলেছিল যখন যে মানি ইজ নো প্রবলেম, ব্যাংক মানি, আপনি তো একটা আমি শুনেন, ওরিয়েন্টাল ব্যাংক তো ব্যাংকরাপ্ট হয়ে খবরই নাই। আপনি কি জানেন ওরিয়েন্টাল ব্যাংকের নামে একটা ব্যাংক লাপাত্তা? আরে আমি একটু বলি, আমাকে খাতায় কলমে আছে, আমাকে একটু একজন করে আসুন, প্লিজ আমাকে বলতে দেন। প্লিজ। আমার একটা ধারণা যে হাবিব মিল্লাত এবং আপনি দুটা জিয়াউর রহমান সাহেবের দুইটা কোটেশন কথা বলেছেন। আমার মনে হয় যে আপনাদের মতো সমাজের দায়িত্বশীল লোক কোটেশন করে দেয় নাই। আমি বলি, আমাকে একটু প্লিজ লেট মি ফিনিশ, দেন আপনি বলেন। আপনি এই পূর্ণ বাক্যটা বলা হচ্ছে। জিয়াউর রহমান সাহেব কি বলেছিলেন? জিয়াউর রহমান যখন তার দলের লোকজনকে নিয়ে বসেছেন যে আপনারা ঢাকায় বসে রাজনীতি করবেন, এই রাজনীতি হবে না, আপনাদেরকে তৃণমূলে যেতে হবে, মাঠে যেতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে। বলে দিয়েছিল আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর এনিওয়ান টু বিকাম এ পলিটিশিয়ান। এটা কিন্তু আপনারা প্রথম যখন এটাকে যদি আমাকে শেষ করতে দেন, শোনো আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন না ভাই। আপনি আপনার সুবিধা মতো বলেন, আপনি শেষ শব্দ না বলে প্রথম 5টি শব্দ বলেন, পরাংশে বলেন না। আবার জিয়া রহমান সাহেব আপনি মানিজ নো প্রবলেম, আপনাকে এখানেও জানা উচিত যে 1978 সালে 1 সেপ্টেম্বর রমনার বটমেলে যখন বিএনপির প্রতিষ্ঠা হয়, তখন সাংবাদিকরা আমি বলি, আমি প্লিজ আমাকে শোনেন, আপনি শব্দ শোনেন। তখন জিয়া রহমান সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি সৎ লোক, ভালো লোক, পার্টি করতে টাকা লাগে, আপনি কোথায় পাবেন? জিয়া রহমান বলেছিলেন মানি ইজ নট নো প্রবলেম ইফ ইউ আর ওয়ার্ক ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল। আপনি সেইটা বলেন, আপনি ওই শব্দটা বলেন। এটাই হলো রাজনীতির অসততা, রাজনীতিতে দুর্নীতি, এইটাকে করাপশন বলে। আজকে পূর্ণ শব্দটা আপনি না বলে আপনার সুবিধা মতো একটা অংশ নিয়ে আপনি কথাগুলি বলছেন, এগুলি বলা উচিত, সেইটা আপনারা বলেন না। আপনারা একজনের উপর ব্লেমটা দেন। জিয়া রহমানের উপর আজ পর্যন্ত তো কোনো দুর্নীতির অভিযোগকে উত্থাপন করতে পারে নাই। জিয়া রহমান তো মারা গেছে এই দীর্ঘদিন, কেউ তো বলতে পারে না তার অনেস্টি, তার সততা নিয়ে তো একটি প্রশ্ন তোলার মতো ক্ষমতা নেই। যার ক্ষমতা নেওয়ার পুরো প্রক্রিয়াটাই আপনার মানে সিস্টেমের ভিতরে না, সেইটাকে সে শুনেন ব্যক্তি ব্যক্তি শেষ আছে আপনি বলতে আপনার 75 এর 15 এর তোমার ক্ষমতা কি এসেছে যেখানে কোশ্চেন আচ্ছা আমি আচ্ছা শুনেন আচ্ছা আপনি আমাকে বলতেছেন যে তুমি অবৈধ পিতা অথবা অবৈধ মাতা। আরে আমি যে বিয়েই করি নাই, আমি যে অবৈধভাবে একটা সম্পর্ক করছি, ওইটাকে কথা বলেন না। আজকে আপনি তো বাকশাল, আপনি তো 1975 এর পরে বাকশাল করেছিলেন। বাকশাল মানে যদি বাকশাল করেছিলেন, তো জিয়া রহমান যখন রাজনৈতিক দল বাকশাল বন্ধ করে যে তোমরা বাকশাল চালালেন, বাকশাল বন্ধ করে বাকশাল বন্ধ করে বাকশাল বন্ধ করে দেখলাম কি হলো, আপনি কথা বলতে দিতে হবে, টাকশালের রাজনীতি শুরু করলেন। ওকে মিল্লাত ভাই আপনি যদি একটু বলেন একজন একজন করে, আমি সবাই নোট রাখেন, পরে প্রতিবাদ করা যাবে। আমার ওনাদের কথা শুনে মনে হচ্ছে জনগণের প্রতি যে আস্থাটা থাকা দরকার সেইখানে একটু অভাব আছে।
হাবিব ভাই চমৎকারভাবে দেখিয়েছেন তার এলাকার 300 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওনার এলাকায় আমি যদি ভুল না বলি 3 লাখের চেয়ে বেশি ভোটার, সেখানে 3,63,000। হ্যাঁ, সব ভোটে 3 থেকে 4 লাখের মধ্যে সব জায়গায় ভোটারের সংখ্যা, কোথাও কোথাও একটু বেশি শুধু সাভার অঞ্চলে। তো সেই 3 লাখ 4.5 লাখ লোকের মধ্যে 300 লোকের বিরুদ্ধে মামলা, তিনি সেই মামলার কাগজ নিয়ে টক শোতে ঘুরে বেড়াচ্ছেন দেখানোর জন্য। এখন পর্যন্ত কোনো আপনাদের প্রার্থীর বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? আমার প্রার্থীর বিরুদ্ধে মানে আপনাদের দল তার আগে নিশ্চয়ই একজন প্রার্থী ছিল। না, 300 মামলা না, কিন্তু 300 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন হবে? কারণ কি? আসছি না, কেন হবে শুনি আমরা, শুনে নেন। যদি মামলার কথাই আসেন, আমি তো আসলে ওনার এলাকার কথা বলতে পারবো না, বলা উচিত জানি আমি জানার কথা না। আপনার এলাকার কথা কি উনি জানেন? জানেন না। আমার এলাকার কথা আমি বলি। বলেন। যেদিন খালেদা জিয়ার ওই যে এতিমের টাকা চুরির মামলায় 5 বছরের জেল 10 বছর হয়ে গেল, সেই দিন আমার মহিলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল ফাটালো। কে ফাটালো? আমি কি পুলিশ না আমি কি গোয়েন্দা? যেখানে বিএনপির লোকরা রাস্তায় নামতে পারে না, সেখানে আপনার পার্টির অফিসের সামনে বিএনপি বোমা ফাটাবে, এটা কি বিশ্বাসযোগ্য? এটা আশারের গল্পের মতো, এটা কি বিশ্বাসযোগ্য? আমরা রাস্তায় নামতে পারি না, আমরা মিছিল করতে পারি না, আমরা মিটিং করতে পারি না, সেখানে আমাদেরকে আমরা গিয়ে বোম মারবো? কথা শেষ না করলে হবে না। আপনারা রাস্তায় কথা মারতে পারেন না, এই কথা ঠিক, কিন্তু আপনাদের নেত্রীর নির্দেশে শত শত মানুষকে কবে অগ্নিসংযোগ করে 2013 সালের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এবং 2015 আপনি দেখেন নাই? না মিলাদ ভাই, আপনি দেখেন নাই? আপনাদের বার্ন ইউনিটে যাবেন, আপনি দেখেন নাই? আপনাদের এমপির ব্যাপারে বলেছে, আপনাদের এমপির ব্যাপারে আপনাদের দলের এক নেতা বলেছে ঢাকাতে বাসে আগুন দিয়ে নমিনেশন ভাগিয়েছে, আপনাদেরকে দিয়েছে। সেটা কি আপনি দেখেন নাই? যে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পান। না আমি বলি আপনাকে, তো আমি বলি, আমি কিন্তু বলতে পারবো না যে এখানে ভোট গ্রহণ শেষে ভোট বাক্সগুলি রাখা হয় এবং ভোটের স্লিপগুলি রাখা হয়। আমার পক্ষেও সেখানে যাওয়া সম্ভব না। কার পক্ষে যাওয়া সম্ভব? উনি কিভাবে দেখে আসলেন একই আঙ্গুলের ছাপ 200 ব্যালটের উপরে একসাথে পড়েছে, কিভাবে দেখলেন আমি জানতে চাই। উনি যখন বলবেন তখন আমি প্রশ্ন করলাম, উনি কিভাবে দেখলেন একই ধরনের সিগনেচার যার সাথে এই প্রিজাইডিং ভোটই হয় না, যেখানে সেখানে আমরা অ্যাবসার্ট মেলে না, উনি কিভাবে সেখানে গেলেন, বেআইনি ভাবে কিভাবে ঢুকলেন? আমি এটা জানতে চাই। আমার সবচেয়ে অবাক লাগে এই সমাজে যারা নেতৃত্ব দেয়, এই সমাজে যারা বিবেকবান, তাদের কথাবার্তা শুনলে আমার মনে হয় সমাজ নাই, বিএনপি কে ভোট দৃষ্টি হয়ে যাওয়ার কথা। আমি তো আগেই যা বলার বলে দিয়েছি। সেই ভোট জিত জনগণ দিত, জনগণের যদি আস্থা থাকতো, হাবিব ভাই বারবার বলেন এই জনগণ কার প্রতি দরকার নাই, কথাটা সত্য বিএনপির জন্য, কারণ নির্বাচনের মধ্যে দিয়ে তাদের জন্ম হয় নাই, গণতান্ত্রিক পন্থায় জন্ম হয় নাই। আর মীর জিয়াউর রহমান আর্মিন সকল নিয়ম কানুন ভঙ্গ করে প্রধান মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর থাকা অবস্থায় বিধিনিষেধ ভঙ্গ করে পার্টির প্রধান হয়েছে। তাদের তো নিয়ম জনগণের উপর আস্থা রাখার দরকার নাই। 100 কোটি ভোটার বানিয়েছে, তাদের তো নির্বাচনী আস্থা রাখার দরকার নাই। তারা যতবার ক্ষমতায় গেছে, 2-1 বার নির্বাচন করে গেছে, অনেকবার নির্বাচন না করে গেছে। 70 বছরের ইতিহাসে আওয়ামী লীগকে দেখান একবার নির্বাচনের পথ ছাড়া অন্য কোন পথ ধরে নির্বাচন ক্ষমতায় আসছে? কোন নির্বাচনে গেছে? কখনো আসে নাই। 2008 এ মঈনুদ্দিনকে ধরে গিয়েছেন, 2014 তে নিজামুদ্দিনকে গিয়েছেন। এবার জনগণের কথা বলেন যে জনগণের সমর্থক আপনারা নেন, সেই জনগণ কোথায় আমি তো দেখি না। আপনারা সেই জনগণকে নিয়ে আসেন। আপনার 300 লোকের মামলা হয়েছে আমার সিরাজগঞ্জে এই নির্বাচনের আগে। 7 নম্বর আমার পৌর 7 নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোস্তফাকে বিএনপি জামাতের সন্ত্রাসী তারা ধরাও পড়েছে, কুপিয়ে হত্যা করেছে এবং তারা স্বীকারও করেছে। আমার সাইফুল যুবলীগের উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, তাকে পেটে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। তার দোষ কি জানেন? ওই ইকবাল হাসান মাহমুদ টুকু ট্রেন পুরানো মামলার 1 নম্বর আসামি, আর সে হচ্ছে 1 নম্বর সাক্ষী। এই সাক্ষী হওয়ার কারণে তাকে হত্যাকাণ্ড হয়েছে। আমার গণেশ কি দোষ করেছে? একজন ক্ষুদ্র পানওয়ালা আমার পাশের বাসায় থাকে, সে পান আনতে ওই খালেদা জিয়ার ডাকা অবরোধে সে প্রাতে সন্ধ্যার পরে যাচ্ছিল একটা সিএনজিতে, পুরা সিএনজি অগ্নিদগ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। জনগণ কোথায় পাবেন আপনারা? আমার এলাকার মামলার কথা আমাকে জিজ্ঞেস করেন। আমার বিরুদ্ধে কেন মামলা হবে? আপনারা বলেছেন জনগণ নির্বাচন শিখিয়েছে। কি করলেন আপনারা যে জনগণ আপনাদের নির্বাচন শিখালো? সেটি আসলে আওয়ামী লীগ একটা ভুল করেছে। শুনেন, আওয়ামী লীগের ভুলটা শুনে নেন। এই নির্বাচনী উত্তাপ ওনারা খুশি হতেন যদি ওনাদের 2-4 জনকে পুলিশ 2-4টা
পিছনে বাড়ি দিত কিংবা পারিবারিক যে ধাওয়া করতো, তাহলেই কিন্তু উত্তাপটা সরাতে এটা কি আপনি পারতো। দেখেন এই না? কাজটি আরে না করার সরকার জন্য, তো জেলে নিয়ে এই গেল। কাজটি না করার জন্য এটা কি দেখেন উত্তাপ না? পাচ্ছেন না। আপনারা আর কি সিদ্ধান্ত সিরাজগঞ্জে- পাবেন কই থেকে? আরে সিটি এখনো নির্বাচন নিয়ে কথা সেটা বলা, বলেছি। সিটি না, নির্বাচন। না, বালকটা আপনি- বলে আপনি নাই। দেখেন নাই আপনার আপনি সিরাজগঞ্জে গুলি করে কথা চোখে বলেন। উড়িয়ে কোন দিয়েছেন নির্বাচন? মহিলা। কি রাজনীতি করেন সিটি, যে জি, ওইটা শান্তি, থেকে আপনি পালিয়ে শান্তি, যান, শান্তি, হেলিকপ্টার নিয়ে উড়ে চলে আসেন আর শান্তি, মিলাদ এলাকায় ভাই। ফেরার কোনো চিন্তা করেন না। শান্তি, আপনার প্রিন্স ভাই কোন বলেন। রাজনীতি করেন? দেখুন, আপনার কর্মী মারা আমার যায়, কাছে মনে কর্মীর হয়- কথা বলে শুনেন, আমার একটা কথা বলে শেষ করেছি। একটু, কর্মীর কথা বলে এই- টকশো গরম করে ফেলেন, অথচ এলাকায় কর্মীদের যদি কিছু হয়ে থাকে, ঢাকা থেকে আজকে কখনোই তো ফিরে যান না 10 আপনারা। 35 জন আপনারা জামিন ফিরে করেছে। যান নাই, আপনারা ফিরে 250 যান না, লোকের জামিন আপনারা করেছে ঢাকা ঢাকা থেকে। থেকে এক হতে জি, পারেন জি, না, জি। আপনারা 300 জীবনে লোকের জামিন order, করে order, আছেন। order, আপনারা পারেন order, নাই, order. এটাই তো প্রমাণ। শান্তি। প্রমাণ দেওয়ার দরকার কি আমার? শোনেন, হাইবে মিল্লাত রুহাসের প্রিন্স। আমি যেটা বুঝি, আমি দেখতে কোনো পাচ্ছি- মিছিল করে নাই। দরকার নেই তো। কোনোদিন মিছিল করে নাই। না, না, আমি শুনেন, আমি ছাত্রলীগের টকশোতে স্বীকার করি, হাবিব ভাই। আমি টকশোতে স্বীকার করি হাবিব ভাই, সবাই- যে আমি রাজনীতি না, আমি সোশ্যাল একদিন অর্গানাইজেশন মিছিল করতাম। করে নাই। এলাকার হ্যাঁ, জনগণকে জানে social না? রাজনীতি শুরু করার পরে এটা যে আমার মতো কোন এলাকায় মানুষ, যাওয়ার কোন লোক ছেলেরা রাজনীতি করে যদি নাই। আপনি লাস্ট কবে এটা গেছেন আমি একদিনও জানি না, রাজনীতি করে আমি না। প্রতি সপ্তাহে হাবিব ভাই, 3-4 দিন এটা থাকি। ভুল বললেন। আপনি এটা কেমনে বললেন? কিভাবে পায়? আপনি এটা কিভাবে বললেন? এটা কি কোনো একদিন রাজনীতি করে মানদণ্ড নাই। আছে? না, না, একদিনও করে আমি নাই। স্বীকার করি, আমি তো স্বীকার একদিন করি। রাজনীতি করে স্বীকার নাই। করি না, না, স্বীকার না, অস্বীকার করি রাজনীতি আমি। রাজনীতি কিন্তু তার রাজনীতি করে অর্থই নাই। না যে একদিন একদিন রাষ্ট্র ছোটবেলা ছোটবেলা থেকে থেকে রাজনীতি রাজনীতি করে না। করে। এইটাই তো বাকি করে। কনসেপশন। আপনার এটা কি ধারণা হচ্ছে মুক্তিযোদ্ধা ছেলে? সেই রাজনীতি 80 ছাড়া। সালের মুক্তিযোদ্ধার ধারণা যে রাজনীতি করতে হলে জেল কাটতে হবে। নাই। না, পরাধীন দেশের রাজনীতি করেন। পরাধীন দেশের মতো করে কথা বলেন। ভাই, এই সে তো- মেন্টালি এই জন্য তো বিএনপি হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে আমি বলি না, না, আরে সে- হেলিকপ্টার অবস্থায় সে আপনি একজন জানেন? পরিচ্ছন্ন না, না, রাজনীতিবিদ। বিএনপির অবস্থা কেন উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, চেয়ারপারসন এই ধরনের উপদেশ নেয় বলেই তো পিছন দিকে যাচ্ছে, আরে আওয়ামী লীগের সামনের তো দিকে যাওয়ার কোনো নাবালককে- উপায় নাই। নাবালককে- এটা আপনি যেতে পারবে না। দেখছেন, আমি আমাদেরকে নাবালকের দেখছেন। কথা বলতে চাই না। আপনাদের তারপরে আমি বলি এই যে গোল রাজনীতি টেবিলে করার জন্য কোনো বয়সের দরকার নেই। অনেকবার তবে এসেছি। অশিক্ষিত লোক রাজনীতি নাবালক। করলে, যারা অশিক্ষিত এবং স্বশিক্ষিত লোকের রাজনীতির জন্যই হাবিব ভাই, অনেক ধন্যবাদ। আমরা আসবো এই পর্যায়ে। প্রিন্স ভাই, আপনি যদি বলেন কিভাবে সেই- আমরা সামনে আগাবো, না, যে হ্যাঁ। গুণগত রাজনীতির কথা আপনারা বলেন, সেই রাজনীতি কিভাবে আসবে, না, আমি ওই 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 কথাটাই আমি প্রথম যেখানে পয়েন্টেও বলেছি, টলারেন্স থাকবে, এখনো পরমত সেই জায়গাটায় আমি সহিষ্ণুতা আসতে থাকবে, চাই। সেই দেখুন, রাজনীতি কোথায় হবে? আমি এই প্রসঙ্গ এবং রাজনীতির শিষ্টাচার যেটা বলি, সেই শিষ্টাচার কিভাবে তৈরি হবে? সমস্যাটা হয়ে গেছে কি জানেন রাজনীতিতে, মানে এই কথাটা আমি হয়তো পরে বলতাম, আপনার এই কথা সরাসরি একটু উত্তর দিয়ে তারপরে জি। যাই। আমাদের বিবেচনায় এটা বলছি যে বিবেচনা এক এক জায়গায় এক এক গ্রুপ থাকে, নিশ্চয়ই। যার যার বিবেচনা তার থাকবে, কোনটা কারেক্ট কি কারেক্ট না এটা জনগণ বিবেচনা করবে। পয়েন্ট তো তাই, যেটা আমি প্রথম পর্বেও বলার চেষ্টা করেছি। সুতরাং সেই যে কথাটা বললেন, রাজনীতিটা যখন হয়ে যায় শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক, রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ ক্ষমতায় গেলে মানুষের যে কাজ করা যায় এখানে থেকে তো সেটা করা যায় না। কিন্তু যদি শুধু ক্ষমতায় হয় এবং সেই ক্ষমতাটা যদি হয় জনকল্যাণের থেকে ব্যক্তি কল্যাণ, ব্যক্তির সুযোগ সুবিধা বা অন্য কিছু, তখন হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকাটা প্রধান হয়ে যায়। আপনি ওর থেকে বের না হয়ে আসতে পারলে এর সমাধান হয় না, এই একটা জায়গায়। এখন ধরেন প্রসঙ্গক্রমে আমি একটু বলি যে আজ এই টেবিলে আলোচনা এসেছে যে আমরা বামরা, আমাদের ভোট নেই, বিশেষ করে আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি, আমাদের ভোট নাই। আমাদের কথা উঠেছে দক্ষিণে প্রার্থী যিনি এখন সরকার দলীয় খ্যাত প্রার্থী হিসাবে, যে তার সমমানের প্রার্থী আছে কিনা প্রশ্ন উঠেছে। তিনটা প্রশ্নের কথা বলি, দুইটা বললাম, আর একটা হচ্ছে যে অনেক সময় একটা ঘটনা ঘটছে, জনগণ কই প্রতিরোধ কেন করতে পারছে না। তিনটা প্রশ্নকে ভ্যালিড। আমি সেই ক্ষেত্রে খালি সহজ করে বলতে চাই। দেখুন, প্রথম কথা, এটা আমরা বামপন্থীরা বা আমাদের দল পরিষ্কার ভাষায় বলি, আমরা যে সমাজে বাস করছি এটা শ্রেণীবিভক্ত সমাজ। আপনি এই সমাজে একদিকে একটা বিস্কিট ঝোলাই দিলেন, 6 ফুটের সাথে 3 ফুটের প্রতিযোগিতা করতে দিলে তো 6 ফুটই বিস্কিট খাবে, 3 ফিট তো সবসময় পারবে 3 না। ফিট কবে 6 ফিট হবে? Yes, এইটা হচ্ছে কোশ্চেন। এখন সেইটা তো শুধুমাত্র একটা দলের উপরে নির্ভর করে না, জি। সমাজ তার বাস্তবতা এর উপরেই নির্ভর করে, এটা মনে রাখতে হবে। যার জন্য ধরুন আমাদের দিকে এক্ষেত্রে একটা সহজ কথা বলেছি, ওইটা দিয়েই সব সমাধান হবে তা না। আপনি যতক্ষণ না পর্যন্ত নির্বাচনকে টাকার খেলামুক্ত না করতে পারবো, আমরা যতক্ষণ না পর্যন্ত পেশিশক্তি মুক্ত করতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক প্রচার প্রচারণা মুক্ত না করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত যে প্রশাসন যার উপরে ভরসা করা হয় তার প্রশাসনিক কার্যে মুক্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিন্দু মাত্র আপনি লেভেল প্লেইং ফিল্ড পাবেন না। তার মধ্যে আমরা নির্বাচন করছি, সুতরাং এইখান থেকে আমি সব অর্জন করতে পারবো সেটা তো আমি আশা করি না। একটা দিক। আরেকটা দিক, এখন রাজনীতিটা কোথায় চলে আসছে। আপনি হ্যাঁ, যদি আজকে মেজরিটি তাই মানেন তাই হবে, টাকাওয়ালারই রাজনীতি করবে। রাজনীতিতে আপনি আগে কোনো নামগন্ধ নাই, আপনি একটা দলের নাম লেখালেন, আপনি করতে পারবেন, হতেই পারে, হতেই পারে মানে হচ্ছে তাই। তার হলে তার ফল কিন্তু আরেকটা হবে। ওই যে দেখুন, আমি দেখলাম কালকে একজন মন্ত্রী, তিনি বলছেন মন্ত্রীর দায়িত্ব কি সেটা বলার আগে বলছেন, আমি তো একজন ব্যবসায়ী, আমি সেটা ভালো বুঝি। আমি শব্দটা বোধগম্য কারণে বললাম, একজন মন্ত্রী মিন্স সে তো সেই অঞ্চলের লিডার, সে যে জনগণকে পুল করে করবে কিন্তু নিজে তার
প্রথমে আসছে যে আমি তো একজন ব্যবসায়ী, আমি কি দায়িত্ব পালন করতে পারি, আপনারা দেখবেন। তাহলে আপনি যখন এই ধরনের একজন অর্থবিত্ত সম্পন্ন ব্যবসায়ী, মানে আমি প্রসঙ্গক্রমে একটা বললাম, নাম বলাটা জরুরি না, আমি দৃষ্টিভঙ্গি বলছি, তখন কিন্তু সে ওই শ্রেণী বা ওই অংশের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষিত প্রধানত হবে না। যদি জনগণ হয় কোন শ্রেণীর জনগণ, তার জনগণ, মেহনতি মানুষের জনগণ কিন্তু হয় না। তাহলে আমার এখন পর্যন্ত বামপন্থীরা ঠিকই, এখানে রাজু বললেন, আমি ওইটা নিয়ে ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। উনি যেটা বলছেন ঠিকই বলেছেন তো, যে আপনারা ভাই আন্দোলন করেন, সংগ্রাম করেন, মেহনতি মানুষের কথা বলেন, ভোট পান না, ইনোসেন্ট কথা, আমি এ নিয়ে ওনার কোনো দ্বিমত করছি না। কিন্তু আমি ওনাকে বলছি না, সবাইকে ভেবে দেখার বলছি, বাংলাদেশে এইটা একটা রাজনীতির দুরবস্থা। যারা সাধারণ মানুষের কথা বলে, মেহনতি মানুষের কথা বলে, তারা ভোট পায় না। এর থেকে খারাপ আর কি হতে পারে? সুতরাং যারা মানুষের পক্ষে তারা ভোট পায় না, অন্যরা ভোট পায়, তাহলে তো দুরবস্থায় হইতেই হবে। আপনি খেয়াল করবেন, আমি প্রসঙ্গ আরেকটু 30 সেকেন্ডে আরেকটা পয়েন্ট শেষ করি। এইখানে যে প্রতিরোধের কথা আসছে, এটা মনে রাখতে হয়, আপনি যে মানুষকে নিয়ে প্রতিরোধ করবেন, সেই মানুষ, তার সমাজ, বাস্তবতা, এগুলো কিন্তু অনেক কিছু থাকে। আমি প্রসঙ্গক্রমে বলি, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে একটা প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে বলে তো আমরা মনে করি, সেটা 75-এর 15ই আগস্ট। কোনো ব্যক্তিকে হত্যা করা হয়নি, কিন্তু খালি পরিবারকে হত্যা করা হয়নি, পুরো রাজনীতির গতিমুখ পাল্টে দেওয়া হয়েছে। কিন্তু কই, ওই সময় তো যে পরিমাণ বিক্ষোভ হওয়ার কথা ছিল হয়নি। তাতে কি ওটা শেষ হয়ে গেছে? মানুষ কি গ্রহণ করেছে? হয়নি কিন্তু। সুতরাং এইটা কেউ কেউ যদি এটা ভুল তকমা করেন, আজকে একটা ডাকাতি হলো, হাইজ্যাক হলো, ভয়ে আমরা কেউ ধরতে পারলাম না, তার মানে ওটা হালাল হয়ে যাবে? ওটা কিন্তু হালাল হয় না, ওটা এক সময় ফিরে আসবে আরো খারাপ ভাবে। মনে রাখতে হবে, যদি আমাদের টলারেন্সি এবং গণতন্ত্রের ধারাকে অব্যাহত না রাখি, মানুষের মত প্রকাশকে বাধাগ্রস্ত করি, আরো একটা খারাপ জায়গায় আমরা যাব, সেইটা আমরা কেউ আকাঙ্ক্ষা করি না। এটা আপনি কি বললেন আমি বুঝলাম না, যে প্রতি বিপ্লবের যে কথাটা বললেন 75-এ, এটা কিভাবে জাতির জনক, যিনি জাতির রাষ্ট্রের সৃষ্টি করলেন, তার হত্যা এবং তার পরিবারের হত্যা, নির্মম হত্যা, এইটা জানেন যে আমরা সবাই জানি যেটা কিভাবে হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এবং কুচক্রী মহলের মাধ্যমে, এবং সেনাবাহিনীর একটি ছোট্ট একটি অংশ সেখানে এই কুচক্রীর ভূমিকায় পালন করেছে। সেইখানে এটা কিভাবে প্রতি বিপ্লব হয়, এবং প্রতি বিপ্লব কি রাতের অন্ধকারে জাতির জনককে হত্যার মাধ্যমে হয়? 30 সেকেন্ড শোনেন, আপনি ভুল বুঝছেন, আপনি এটা বোঝেন নাই। এখন এই যে আবার একটু অন্য কথা বলতে হয়, রাজু কিছু মনে করেন না, আমি কেন ভুল বুঝবো? শেষ করি, তারা সবাই ভুল বুঝবে, কথা শুনতে দেন না, কেউ ভুল বুঝবে না, আপনি ভুল বুঝছেন। শব্দের একটা মানে আছে, আপনি বুঝতে পারছেন না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছিলাম, মুক্তিযুদ্ধের শত্রুরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যই বঙ্গবন্ধু এবং তাদেরকে হত্যা করেছে। সেটা তো আমরা জানি না, আপনি জানতে পারেন, আমার জানার আলোচনা না। আপনি কেউ মনে করতে পারে ব্যক্তি হত্যা, আমরা তা মনে করি না। কিন্তু বাংলাদেশকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা উল্টা কাজটা হয়েছে। তার মানে আমি বলতে চাইছি, এত বড় একটা খারাপ কাজ, সেই খারাপ কাজের পরে তো কোটি কোটি মানুষ তো একদিনে নেমে আসেনি, তাতে কি ওটা হালাল হয়ে গেছে? মোটেই হয়নি। আমি সেইটা বুঝাইতে চাইছি। ওইটা আপনি, ওইটা যারা রাজনীতি করে তারা বুঝবে, আপনারা বুঝতে পারবেন না। এটা একটি নির্মম হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ড। এখানে খালি ষড়যন্ত্র না, এই অঙ্ক বুঝবেন না। আমি বলছি এইটা ব্যক্তি বটেই হত্যাকাণ্ড, পরিবারের হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যাকাণ্ড থেকে আরো বড় হত্যাকাণ্ড বাংলাদেশের চাকাকে উল্টা দিকে ঘোরানোর, সেই কথা বলেছি। সেইটা যারা রাজনীতির লোক ভালো, তাদের কাছে জিজ্ঞেস করে আপনি বুঝেন, বা পরে আমার কাছে সেটা তো আমরা জানি। আচ্ছা, সেই কথাই বলি, আমাদের শক্তি, অন্যদের মত না। আমি যে কথাটা বলেছি সেটা আবার বোঝেন। ওই ঘটনার পরে একদিনে তো লক্ষ লক্ষ মানুষ, তখন পরিস্থিতি যেটা ছিল, মানুষ তো নামতে পারেনি, তাতে কি হত্যাকাণ্ড জায়েজ হয়ে গেছে? ভোটের নামে যেটা হচ্ছে, এইটা কিন্তু জায়েজ হয়ে যায় না, এই কথাটাই বলছি। আপনি একই কথা বারবার বলছেন, আমরা শুনেছি। ঘুরে ফিরে ভোটের যে কথাটা বারে বারে বলা হচ্ছে, দেখেন এইভাবে কিন্তু টকশোর মাধ্যমে এই সময় কিন্তু আমাদের এই বর্তমান সরকারের সময় অগণিত টকশো, কিন্তু বিভিন্ন অগণিত চ্যালেঞ্জ এরকম, অগণিত টকশো এরকম, এক ধরনের কিন্তু মিনি পার্লামেন্ট বলা যায় এটাকে, কারণ এখানে ওপেন ডিবেট হচ্ছে। কিন্তু এখানে এই যে ব্যক্তিগত আক্রমণগুলা, এই ধরনের জিনিসগুলা সামনে না আসাই ভালো, কারণ এটা দর্শকরা যেভাবে আপনার পছন্দ করে না, আমরাও এটাকে আশা করি না, কারণ এখানে ব্যক্তিগত রেশারেশির বিষয় নয়। আপনি আপনার বক্তব্য রাখেন। হাবিব ভাই যেটা তখন বলছিলেন, আমি আসলে মৃদুভাবে প্রতিবাদ করেছি, মিলাদ ভাই হয়তো ব্যক্তিগতভাবে জিনিসটা আইনভাবে দেখবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের এই গণতন্ত্রের উন্নয়নে বা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে বিএনপির নিজেও স্বীকার করছে যে জামাতের সঙ্গে চলা, অর্থাৎ বাংলাদেশ বিরোধী যে শক্তিটা, তার সঙ্গে চলা বিএনপির জন্য একটি বড় বিপর্যয়ের কারণ ছিল, এবং এটা বিএনপির ভিতরে এই ধরনের একটি বোধোদয় আসছে। এরকম আমরা পত্র পত্রিকায় দেখছি, তাদের যারা বোদ্ধা তাদের ভিতরে, যেমন আমি নামই বলে দিই, জাফরুল্লাহ সাহেব, তাদের অন্যতম একজন উপদেষ্টা, উনিও কিন্তু বলেছেন। তো বিএনপি এই আত্মশুদ্ধির পথগুলো বাদ দিয়ে
এখন যদি উদরপিন্ডি বুধর গাড়ে চাপানোর একটা চেষ্টা করে, এটা কিন্তু সবসময় কি ঠিক কিনা, এটাও বিএনপির এই অনেক ধন্যবাদ। চিন্তা আমরা করতে একদম হবে। শেষ পর্যায়ে মোশাররফ ভাই 2 মিনিট যদি আপনি বলেন প্লিজ। না আসলে যে আজকে যে বিতর্কটা আমাদের সামনে তাকাবো কিভাবে? ঠিক আছে, আপনার ওইটা আমি পজিটিভই বলতে চাই। জি, আজকে যে আপনার বিতর্ক, যেমন যেটা আপনি আজকের শিরোনাম করেছেন, উত্তাপ নেই কেন? কারণ যেখানে গণতন্ত্র চর্চাটা থাকে, যেখানে জনগণের মতামতের প্রতিফলনটা ঘটে, যেখানে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নটা হয়, সেখানেই তো উত্তাপটা থাকবে। আজকে এই নির্বাচনে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের কোনো অবস্থা নেই। কারণ এখানে সরকার দলীয় একজনই প্রার্থী এবং উনি জিতবে, এটা আপনি মানে বিশ্বাস না করলেও জিতবে উনি। কারণ পরিস্থিতিটা কিন্তু এ পর্যায়ে দাঁড়িয়েছে। কারণ অন্য যারা ক্যান্ডিডেট, বিশেষ করে এখানে যারা আওয়ামী লীগের সাথে যারা কম্পিটিটিভ ইলেকশন করে, বিএনপি এখানে প্রার্থী নেই। এখানে জাতীয় পার্টি নামে মাত্র একজনকে দিয়েছে, বাম জোটগুলি এখানে প্রার্থী দেয় নাই। কারণ একটাই, যে কথাটি আমরা বলেছি, যে আমরা অনেক কথা কিন্তু আমরা বলি বাংলাদেশকে, আগামী বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের আমরা চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা। তো মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চয়ই এটা ছিল না যে জনগণ তাদের ভোটের অধিকার হারাবে। মুক্তিযুদ্ধের চেতনা এইটা ছিল না যে আমি আমার মনের কথাটা আমি বলতে পারবো না। মুক্তিযুদ্ধের চেতনা এইটা ছিল না যে আমার দেশের জনগণ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে না। সুতরাং যখন এই জিনিসটা ধাক্কা খেয়েছে, এই চেতনা দিয়ে আপনি দাঁড়িয়ে যান, আপনি বাক্যের মধ্যে দাঁড়িয়ে দিতে হয়, কাটবো কোথায় আমি? না, বাক্য শেষ করতে হয়। না, শেষ করুন। হ্যাঁ, সুতরাং আপনাকে যদি আমার এডিটর কাটতে পারে না, জাম কাট হয়। হ্যাঁ, আপনাকে যদি এই গণতন্ত্রের পথে থাকতে হয়, তাহলে অবশ্যই জনগণের আওয়াজটা আপনাকে শুনতে হবে। অপদি প্লিজ। না, আমি বলতে চাচ্ছি 2 মিনিট। হ্যাঁ, প্রিন্স ভাই যে কথাটি ঘুরিয়ে ফিরিয়ে বলতে চেষ্টা করেছে, তার সারমর্ম হলো বঙ্গবন্ধুকে হত্যার পরে ওরকম গণ আন্দোলন গড়ে ওঠেনি। কাজে বিএনপির যে কথাগুলো আসছে, এবার নির্বাচনে পরাজিত হবার পরে বিএনপি আন্দোলনটি গড়ে তুলতে পারে নাই, তার মানে পারবে না যে এরকম বিষয় না, আগামীতে পারবে। জনগণ এটা ধীরে সুস্থে সময়ের অপেক্ষা এরকম মনে হচ্ছে। প্রিন্স ভাইকে বলি যে বিএনপি জনগণের প্রতি যে এতই একেবারে মানে তাদেরকে ভোট, এর আগে শুনেছি নীরব ভোট আছে, টকশোতে বলেছে তাদেরকে, কি কারণে বিএনপিকে এত পছন্দ করবে জনগণ? এই যে এবারও নির্বাচনে জামাতকে প্রার্থী করে দিল, এই বিএনপি মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য, অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, এমন একটি কাজের কথা কি আপনি বলতে পারবেন যে বিএনপি জনগণের জন্য করেছে, যে কারণে জনগণ উন্মুখ হয়ে আছে ভোট দেবার জন্য? কাজে এই প্রসঙ্গগুলো এর আগেও আমরা শুনেছি, নীরব ভোট আছে, এখন আবার বলছে। অথচ 2014 সালে নির্বাচনে না গিয়ে এই 5 বছর টকশোতে যেমন আমাদেরকে জ্বালিয়েছে, জনগণকে মিথ্যাচার করেছে যে আমরা বিনা ভোটে নির্বাচিত, এবার নির্বাচনে না গিয়ে মানে ষড়যন্ত্র করে এখন মানে হেরে গিয়ে কম ভোট পেয়ে এখন আবার টকশো থেকে শুরু করে সব জায়গায় বলবার চেষ্টা করছে। যদি উত্তরটা দেন যে বিএনপি কি এমন আছে যে জনগণ বিএনপিকে ভোট দিবে, না, আমি আরেকটি বিষয় আসছে, যেমন দেখেন হাবিব ভাই যে প্রশ্নটি যেমন আমাকে বললো যে আমি জামাত বিএনপি ফ্যামিলির, তার মানে কি? মানে জামাত বিএনপিকে কিন্তু হাবিব ভাই ঘৃণা করছে, সেই জন্য মানে ব্যক্তিগত আক্রমণ করছে, মানে একটা গালির মতো অবস্থা হয়ে গেছে। মানে আমাকে মিল্লাত ভাইকে আক্রমণ করবার জন্য এরকম একটা কথা বললো, অথচ সেই জামাত বিএনপির ঘর করছে হাবিব ভাই। এর জবাবটা কি? এর জবাবটা দারুণ প্রশ্ন করেছে। এই জবাবটা বুঝতে এতটুকুই আছে। কথা হলো যে ছাত্রলীগ যখন করে নাই, একটা মেডিকেল কলেজে ছাত্র হয় শিবির করছে না আসবে ছাত্র দল, আপনি আবার ওই আলোচনা যাচ্ছেন। না না, এইটুকু আমার কথা হলো জামাত আবার আপনাদের সঙ্গে আছে কিভাবে, সেই উত্তর কি হবে? ভিন্ন কথা। এবং আমি ওপেন বলতে চাই দর্শক শ্রোতাকে উদ্দেশ্য করে, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত কোনো বলে বারবার মানুষ বলতে বারবার ডিগবাজি খাওয়ার কথা বলে। একটা শিক্ষিত মানুষ বলতে পারে ডিগবাজি, হ্যাঁ বলতে আপনি দল পরিবর্তন করছেন। হ্যাঁ, আমি কিন্তু ক্ষমতাসীন দলে যাইনি, বিরোধী দলে আমি গেছি, যা বাংলাদেশে না পৃথিবীতে কেউ কোনো যায় নাই। বুঝতে হবে তো, আমি এক কথা আদৌ বলছি, তোমরা বঙ্গবন্ধু হত্যার পরে তোমরা ছোট ছিলে। এই বাংলাদেশে আমি ওপেন টক সাথে বলছি, প্রধানমন্ত্রী শুনলে শুনবেন, আমি হাবিব তখন ছাত্রলীগের প্রেসিডেন্টের উভয়ের দায়িত্বে। এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর এইবার প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করছে তো, ফাঁসি দিয়েছে তো। আর আমি হাবিব নিজে হাতে বিচার করছে। কবে বিচার করছে, কোথায় বিচার করছে, ওনাকে জিজ্ঞাসা করেন। এরপরে আর কিছু বলার নেই। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা, জিয়া রহমানকে অস্বীকার যতই করেন, বঙ্গবন্ধু জিয়া রহমানকে অস্বীকার করেন নাই। উনি বীরত্ব উপাধি দিয়েছেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি জেড ফোর্সের উনি অধিনায়ক ছিলেন। আজকে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে যে কোনোভাবে। এখন আমার উপরে যদি 10 মণ পাথর চাপা দেওয়া হয়, আর যদি বলা হয় যে 30 তারিখে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আপনাকে বলতে হবে, আমি বলবো না। কারণ
এই ভোটটি ভোট হয়নি। একটা কথা কি আপনাকে বলতে পারি? ভোটটি ভোট, হ্যাঁ বলো। বঙ্গবন্ধু জিয়া রহমানকে স্নেহ করতেন, এই কথা যেমন সর্বজন বিদিত। আপনি কি মনে করেন না যদি পৃথিবীতে কোনো নিয়ম থাকতো এরকম যে মৃত্যুর পরে আত্মা নড়াচড়া করতে পারে, বঙ্গবন্ধুর আত্মাটা সর্বপ্রথম সবচেয়ে বেশি কষ্ট পাইতো জিয়া রহমানের পরবর্তী কর্মকাণ্ড দেখে, ওনার হত্যা পরবর্তী হত্যা সময়টা এবং পরবর্তী কর্মকাণ্ড দেখে? আপনি কি এটা মনে করেন না? জিয়া রহমানের হত্যাকাণ্ডে, বঙ্গবন্ধুর তাহলে আর হত্যাকাণ্ডের কিছুই বলার সাথে নাই। যারা জড়িত, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যারা রাস্তা তৈরি করেছে, তুমি তো ছোট ছিলে। আমরা ৭৫-এর পর আমরা ছোট বড় বিষয় না। বঙ্গবন্ধুর জন্য মিলাদ মাহফিল দিতে পারি কার ভয়ে? জিয়া রহমানের ভয় না, জাসদের ভয়ে। আমাদের মিটিং, আমাদের ইয়ে ভেঙে দিত কারা? মিলাদ মাহফিল, জাসদ ভেঙে দিত। ছাত্রদল তখন জন্ম হয় নাই, জি। এটা মনে রাখতে মিলাদ হবে। ভাই যদি বলেন, আর আপনাকে দিয়ে শেষ করব। তারপরে এরশাদ শেষ লিবিয়া 2 থেকে মিনিট আমরা ট্রেনিং শুনি। নিয়ে এসে এবং এরশাদ জি হাবিব ভাই, ফারুককে থামতে হবে। যে নির্বাচন করিয়েছিল মিলাদ ভাই বলেন। রাষ্ট্রপতি জি নির্বাচন। আমাদের মাননীয় সংসদ সদস্য হাবিব মিলাদ, আপনি যদি শুধু বলেন। হ্যাঁ দু একটা কথা বলবো, সেটা নিশ্চয়ই। হচ্ছে প্রথমত মেডিকেল কলেজে পড়লে ছাত্রলীগ করতে হবে, ছাত্রদল করতে হবে, ছাত্র শিবির করতে হবে। এই থিওরিটা সত্যিকার অর্থে এটা কিসের জ্বালা থেকে বলে আমি আসলে বুঝতে পারি না। একটা ছাত্র, দুইটা ছাত্র, সবাই কি পলিটিক্সে অ্যাক্টিভ? বিশেষ করে মেডিকেল কলেজ যেখানে ভালো ছাত্রের আখড়া। আমি ছাত্র জীবন থেকেই, বিশেষ করে মেডিকেল কলেজ জীবনে আপনারা জানেন সন্ধানী জাতীয় প্রতিষ্ঠান যেটি হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল ছাত্রছাত্রীদের, তার সাধারণ কর্মী থেকে সভাপতি পর্যন্ত হয়েছি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনি আপা, তিনিও সভাপতি ছিলেন সেই সংগঠনটির, এবং আমরা একসাথেই সংগঠনটি করেছি। এবং ওই সংগঠনটিকে বলা হতো অরাজনৈতিক সংগঠন। যে কোনো মেডিকেল কলেজে গেলেই আপনারা খোঁজ নিতে পারবেন। যাই হোক, মানুষের পরাজয়ের জ্বালা যখন বুকে থাকে, মানুষ যখন অসহায় হয়ে থাকে, তখন হয়তো তাকে ক্ষমা করা যেতে পারে প্রলাপের জন্য বা বিলাপের জন্য। তো এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি একটা কথা বলতে চাই, আমি ওই আমাদের প্রিন্স ভাইকে, যে আমি একটা কথা বুঝতে পারি না, যারা মানুষের পাশে থাকে, মানুষ তাদের সরিয়ে দেয়, এই কথাটা আমি বিশ্বাস করতে পারবো না। আমার জীবন দিয়ে আমি প্রমাণ পেয়েছি, আমি কোনোদিন ছাত্র রাজনীতি করি নেই, আমি সংগঠন করেছি, কিন্তু বিগত 10-11টি বছরে আমি যতবার মানুষের কাছে গেছি, তত মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস না হয় আপনারা সাংবাদিক পাঠিয়ে গোপন খবর নিয়ে আমার নির্বাচনী এলাকায় একটু ঘুরে আসেন। মানুষের রাজনীতিবিদ হিসেবে বিভিন্নভাবে বিভিন্ন দুর্নাম থাকে, বিভিন্ন সমালোচনা থাকে, হয়তো আমারও থাকবে, কিন্তু মানুষের ভালোবাসা থেকে তো আমি বঞ্চিত না। এই বঞ্চিত না হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষের পক্ষে কাজ করা, মানুষের কাছে যাওয়া। তা আমি বলবো, সুতরাং এটা আমার কাছে কখনোই মনে হয়নি যে মানুষের কাছে মানুষ গেলে মানুষ কখনো মুখ ফিরিয়ে নেয়। জি, আর কেউ কিছু বলবেন? নাহলে আমরা শেষ করি। আমি শেষে এই কথাটা বলি, যে আলোচনা আপনি শুরু করেছিলেন, এটা আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের জনগণের মতামত নিয়েই দেশ পরিচালনা করার কথাটা রয়েছে আমার সংবিধানে। বাংলাদেশে জনগণের ভোটাধিকার সেইটা যাতে নিশ্চিত হয়, তার জন্য সকলে আমরা দায়িত্বশীল আচরণ করব। এটা যদি না করি, তাহলে অন্ধকারের শক্তি এই সুযোগটা নেবে, সেই সুযোগ দেওয়াটা আমাদের কারণ উচিত হবে না। না, প্রিন্স ভাই কিছু কথা বলেছে, তার মানে 1 মিনিট। হ্যাঁ, যেমন টাকাওয়ালাদের বলেছে, টাকাওয়ালারা হলে অনেকে সংসদ সদস্য হয়। তো এই যে বিষয়গুলো, এই যে পলিটিক্সকে বিতর্কিত করা, পার্লামেন্টকে, এগুলো তো করেছে জিয়াউর রহমান, তাই না? বিএনপি করেছে পরবর্তীতে। আওয়ামী লীগ মাল্টি ক্লাস একটি অর্গানাইজেশন, সেখানে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে সংসদ সদস্য হতেই পারেন, কিন্তু আমাদের দেখার বিষয় সেখানে করাপ্টেড পার্লামেন্ট আছে, পার্লামেন্টারিয়ান আছে কিনা, বা যারা আছে তারা কোন ফ্যামিলি থেকে এসেছে, কি কোত্থেকে এসেছে। হ্যাঁ, শুধুমাত্র রাজনীতিবিদরাই সংসদ সদস্য হবেন এমন গঠনতন্ত্র তো এমন কথাটি নাই, তাই না? কিন্তু কারা করছে? জিয়াউর রহমান যেমন ফর্ম বিক্রি করে যে আপনারা ফর্মে সই করেন, বিএনপি করেন, আপনাদেরকে ব্যাংক থেকে ঋণ নিয়ে দিব। প্রক্রিয়াটা তো ওইখান থেকে শুরু হয়েছে। কোন জায়গায় ছিল? কেন এটা তো কোথায় ছিল? বিএনপি গঠন করা হলো কেমন করে? অনেক ধন্যবাদ জয়জনকে আহ্বান করার জন্য। কথা বলবার জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও ফিরে আসব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সঙ্গেই থাকুন।